তবে কি ওর এমন দশা করলো সেই মেয়েগুলো? ভানু, এর থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে আমাকে বলো। ওরা ওরা মুক্তি পেতে চায় না যোগু। ওদের মুক্তি দেওয়া বড়ই কঠিন কাজ। ওরা এখন প্রবল হিংস্র। ওদের মতো বয়সী আরো অনেক মেয়েকে ওরা চায় নিজেদের কাছে টানতে। ওরা মুক্তি পেতে চায় না। উপায় কি কিছুই বলে দেবে না ভানু? কোন পথে এগোবো বলতে পারো? বলিদান, আত্মবলিদান দিতে হবে। কাল ভৈরব যজ্ঞে কাউকে নিজেকে আহুতি দিতে হবে। তারপর ওরা শান্ত হলে একে একে এই বাড়ির আনাচে কানাচে থাকা সেই মূর্তিরূপী মেয়েগুলোর লাশকে আহুতি দিতে হবে যজ্ঞের আগুনে। তারপর সব মুক্তি। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখিকা অনুরাধা হালদারের কলমে রানী কুঠি। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমরা দেখেছি আমাদের 80% সাবস্ক্রাইবার আমাদের গল্পগুলো তো শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, অথবা সাবস্ক্রাইব করলেও পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে ভুলে যান। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি সৌভিক। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, লেখিকা অনুরাধা হালদারের কলমে রানী কুঠি। শ্রীচন্দা, তুই যাচ্ছিস তো? তাহলে প্লিজ না করিস না। সোহম আর রূপসাও কিন্তু যাচ্ছে। একসাথে গেলে দারুণ মজা হবে। ফোনের উপার থেকে বলল শুভম। এবার সৃজন উত্তর দিল, আমার না বলার সঙ্গে কি বা আসে যায় ব্রাদার। তিতলি তো শুনেই লাফাচ্ছে। যাবে বলে এখন থেকেই ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছে আমার মতামত ছাড়াই। সুতরাং আমার আর কি। জিও তিতলি, দারুণ দারুণ। এই না হলে আমাদের তিতলি। এবার অনুকেও চটপট গুছিয়ে নিতে বলি। বলেই যেন আনন্দে লাফিয়ে উঠল শুভম। শুভম সবার সাথে কথাবার্তা বলে ট্রেনের টিকিট বুকিং করে ফেলল 1 মাস আগেই। শুভম, সৃজন আর সোহম তিনজনের সম্পর্ক কবে যে অফিস কলিগ থেকে গাঢ় বন্ধুত্বে পরিণত হয়েছে তা ওদের মনে নেই। ওদেরই এক কলিগের বিয়ে উপলক্ষে এই সলা পরামর্শ, গোছগাছ এবং সর্বোপরি এই উত্তেজনা। অফিসের আরও অনেকে নিমন্ত্রণ থাকলেও ওরা তিনজন এবং ওদের স্ত্রী ছাড়া কেউই আর যাচ্ছে না। না যাওয়ার কারণ অবশ্য একটাই, সেটা হলো দূরত্ব। স্নিগ্ধার বাড়ি উত্তরবঙ্গে, একই শীতকাল, কনকনে ঠান্ডা। তাই কলকাতা থেকে উত্তরবঙ্গে বিয়ে বাড়ি কাটাতে যেতে কেউই রাজি হয়নি। আর একমাত্র শুভমের চেষ্টাতে আর স্নিগ্ধার জোড়াঝুড়িতে সোহম আর সৃজন দুজনেই রাজি হয়েছে। একেই বহুদিন হলো ওরা কোথাও বেড়াতে যায়নি, এই সুযোগে একটু বেরিয়েও নেওয়া যাবে। তাই সব দিক ভেবে চিনতে আর না করতে পারেনি ওরা। সুযোগটাকে কাজে লাগিয়ে ওদের স্ত্রীরাও জম্পেশ গোছগাছ শুরু করে দিয়েছে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। ফেব্রুয়ারির 20 তারিখ রাতে দুগ্গা দুগ্গা করতে করতে শিয়ালদা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে রওনা দিল ওরা 6 জন। বহুবার একসঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করেও ভেস্তে গিয়েছে, কোথাও ঠিকভাবে যাওয়াই হয়ে ওঠেনি। তাই হঠাৎ করে স্নিগ্ধার বিয়ে ওদের একসঙ্গে ভ্রমণের আনন্দ যেন পূর্ণ করে দিয়েছে। তিতলি, অনু আর রূপসা কতদিন ধরে অপেক্ষা করেছিল এই রাতটার। একসাথে ট্রেনে যাত্রা এ ওদের স্বপ্ন ছিল। ওরা তিনটে যখন থেকে একসাথে হয়েছে তখন থেকে গল্প আর থামছেই না। তার উপরে ওদের আবার মুখোমুখি সিট। যাই হোক,
সারা রাত আনন্দ উত্তেজনায় গল্প করতে করতে, বাইরের দৃশ্য উপভোগ করতে করতে কখন যে ওরা ঘুমিয়ে পড়েছিল তা ওরা টেরও পায়নি। ঘুম ভাঙল শুভমের চিৎকারে। এই রূপসা বৌদি, এই অনু, ওঠো ওঠো, আরে তাড়াতাড়ি উঠে একবার বাড়ি থেকে মুখটা বাড়াও। ওই ওই দেখো ময়ূর। এই সৃজন দা, ক্যামেরাটা বের করে রাখো। ইস যা, ময়ূরের ছবিটাই উঠলো না। শুভমের চেঁচামেচিতে ওদের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ওপরে বাংকার থেকে নেমে এসে জানলা থেকে বাইরে মুখ বাড়িয়ে দেখে যেন মুগ্ধ হয়ে গেল। ওদের ট্রেন ছুটে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। রেল লাইনের দুদিকে ঘন জঙ্গল। অবাক হয়ে তাকিয়ে রইল ওরা। উত্তরবঙ্গে ওদের ট্রেন অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছে। ঠান্ডাটাও যেন একটু বেশি অনুভূত হচ্ছে এবার। মাঝে মধ্যে আবার দেখা মিলছে একটা দুটো একেবারে সরু পাথুরে নদীর। শীতকালে বোধহয় এই সব নদী একেবারে শুকনো থাকে। দূর থেকে দেখলে মনে হয় গ্রামের মিঠু রাস্তা লোক চলাচল করে করে একেবারে সাদা মসৃণ চকচকে হয়ে উঠেছে। অবশ্য নদীগুলো পাহাড়ের চিহ্ন বহন করেছে এখানেও। আশেপাশে দুধারে এবং নদীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ছোট বড় পাথর। এখানকার মানুষের কাছে এসব দৃশ্য স্বাভাবিক মনে হলেও যারা সচরাচর এসব দৃশ্যের সাথে পরিচিত নয় অথবা খুব কমই উপভোগ করতে পারে, তাদের কাছে এই দৃশ্য দেখে মনে হতে পারে অপূর্ব মনোমুগ্ধকর। ওরা তাই সকালে ব্রাশ হাতে এসব দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো। সকাল 8টা নাগাদ ট্রেন পৌঁছল দলগাঁও স্টেশনে। এখানে বেশিক্ষণ ট্রেন থামবে না, তাই বাক্স প্যাটরা নিয়ে তাড়াহুড়ো করে নেমে পড়ল ওরা। এখানে পাহাড় না দেখা গেলেও কেমন পাহাড়ি পাহাড়ি পরিবেশ অনুভব হতে লাগলো। চারিদিকে এখনো কুয়াশার আভা পুরোপুরি কেটে যায়নি। বহু মানুষ ট্রেনে উঠবে বলে দাঁড়িয়েছিল। তাদের পোশাক আশাক কথাবার্তা সাধারণ বাঙালির মতো হলেও তাদের চেহারা অথবা মুখশ্রী কিন্তু একেবারে অন্যরকম। ঠিক যেমনটা সাধারণত পাহাড়ি অথবা নেপালিদের দেখতে হয় ঠিক তেমনই। তাদের মধ্যে কোনো কোনো মেয়েরা আবার শাখা সিঁদুর শাড়িও পরে রয়েছে। এমন পাহাড়ি বাঙালি মেয়ে এর আগে দেখেনি ওরা, তাই সুযোগ পেলেই ওরা মানুষগুলোকে বেশ করে পরখ করে নিচ্ছিল। এই বাঙালির কত যে বৈচিত্র্য, বেশ অবাক হচ্ছিল ওরা। অতঃপর হৈ হৈ করতে করতে আর চারদিক উপভোগ করতে করতে ওরা দলগাঁও স্টেশন থেকে চলল গাড়ির উদ্দেশ্যে। স্টেশন চত্বর থেকে নামা মাত্রই স্নিগ্ধার ফোন এলো। ইতিমধ্যে ওদের জন্য গাড়িও পাঠিয়ে দিয়েছে সে। অতঃপর ড্রাইভারের নম্বরে ফোন করতেই খোঁজ পাওয়া গেল সেই গাড়ি। নেপালি ড্রাইভার, অল্প স্বল্প হিন্দিতেই কাজ চালিয়ে নেয়। বাংলাতে দু একটা শব্দ ছাড়া কিছুই জানে না প্রায়। শুভম হিন্দিতে জিজ্ঞেস করল ওদের পৌঁছতে কতক্ষণ লাগবে। ড্রাইভার জানালো প্রায় ঘন্টা দিনেক সময় তো লাগবেই, তবে ওদের যেখানে থাকার বন্দোবস্ত করা হয়েছে প্রথমে ওরা সেখানেই যাবে, কারণ স্নিগ্ধাদের বাড়ি থেকে জায়গাটা একটু দূরেই। তারপর একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাবে স্নিগ্ধাদের ওখানে। ওদের লাগেজ ওঠানো হয়ে গেলে ড্রাইভার গাড়ি স্টার্ট করল। বহুদিন কাজ থেকে বাড়ি আর বাড়ি থেকে কাজের মধ্যে আবদ্ধ হয়ে থাকার পরে উত্তরবঙ্গের পথে ওরা সবাই যখন একসাথে চলেছে, সে অনুভূতি যে একেবারে স্বর্গীয় তা বোধহয় আলাদা করে আর বলতে হয় না। ওরা উৎসুকভাবে চেয়ে রইল বাইরের দিকে। এদিকটা যদিও সমতল, কিন্তু পাহাড়ি ভাইবসটা বেশ পাওয়া যাচ্ছে। প্রচুর গাছপালা আর একটা ফ্রেশ বাতাসের মধ্যে দিয়ে। যাক, ওরা যখন পৌঁছলো তখন প্রায় 11:30 বেজে গেছে। কুয়াশা কেটে গিয়ে বেশ রোদ ঝলমল করছে চারদিকটায়। পাহাড়ের রোদ বোধহয় একটু বেশি উজ্জ্বল। একটা বিরাট বাড়ির গেটের সামনে ড্রাইভার যখন ওদের নামালো, ওরা বুঝতে পারছিল না এখানেই ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে কিনা। ড্রাইভার বারবার বলা সত্ত্বেও কিছুতেই যেন তার কথা বিশ্বাস হচ্ছিল না ওদের। কারণ বাড়িটা আসলে বাড়ি নাকি কোনো জমিদার বাড়ি অথবা প্রাসাদ সেটা বুঝে উঠতে পারছিল না ওরা। দেখে মনে হলো বাড়িটা বেশ পুরনো আমলেরও। গেটের বাইরে থেকে বাড়ির মাথায় বড় বড় করে বাংলায় লেখা রানী কুঠি। বাড়ির নামটাও বেশ চমৎকার। এখানে থাকার বন্দোবস্ত হলে যদিও মন্দ হয় না।
মন বলছে এখানে থাকলে বেশ একটা অ্যাডভেঞ্চার গোছের অনুভূতি পাওয়া যেতে পারে। তবুও সমস্ত দ্বিধার অবসানের জন্য ফোন করা হলো স্নিগ্ধাকে। সন্দেহের কারণটা যখন জানানো হলো তখন স্নিগ্ধা ফোনের ওপার থেকে জানালো, কলকাতা থেকে যারা আসছেন তাদের জন্য মোটামুটি ওইখানেই, মানে রানীকুঠিতে থাকার ব্যবস্থা করতে পেরেছি গো। আসলে ওটা একটা পুরনো আমলের বাংলো, ওই প্যালেসের আদলেই অনেকটা তৈরি করা। যিনি এই বাংলোটা তৈরি করেছিলেন তিনি আর নেই, তবে তার উত্তরাধিকারী রয়েছে বিদেশে, রেপুটেডেড লোক, বুঝলে। যাকে চাবি এখানেই একজনের কাছে থাকে, ওই নামমাত্র দেখাশোনা করেন। এত বড় বাংলো বাড়ি তো আর ওভাবে সচল রাখা সম্ভব নয়, তাই আর কি। উনি আমাদের পরিচিত ছিলেন, তাই ওনাকে বলে কয়ে ম্যানেজ করেছি। যাই হোক, তোমাদের সমস্ত ব্যবস্থা ওখানেই করে দিয়েছি, চাপ নিও না। তবে একটা রিকোয়েস্ট করব, যে নির্দিষ্ট রুম আর বাথরুমগুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলি ব্যবহার করো প্লিজ। আসলে ওখানে আমরা এতটুকুই অনুমতি পেয়েছি। স্নিগ্ধার সঙ্গে কথা বলে ওরা নিশ্চিন্ত হলো। অতএব এখানেই থাকার ব্যবস্থা হয়েছে শোনার পরে ওরা সবাই আনন্দে লাফিয়ে উঠল। ইতিমধ্যেই ওদের গাড়ির আওয়াজ শুনে গেটের সামনে এসে হাজির হলো স্নিগ্ধার স্থানীয় বন্ধুরা। ওরাই আসলে সব গেস্টদের সামলানোর দায়িত্বে রয়েছে। অতএব আলাপ পরিচয় নমস্কার পর্ব সারবার পরে স্নিগ্ধার বন্ধুদের সঙ্গে ভেতরে প্রবেশ করলো ওরা। বিরাট গেটটার ওপার থেকে শুধু বাড়িটার দোতলার অংশটা ওদের চোখে পড়েছিল, কিন্তু ওরা ভাবতেই পারেনি যে গেটের এপারে এত মস্ত বড় মার্বেল বসানো উঠোন থাকবে। উঠোনের মাঝে অর্ধনগ্ন নারী মূর্তি সহ একটা গোলাকার ঝর্ণা তৈরি করা রয়েছে। যদিও এখন সেসব অচল, পুরনো শ্যাওলা পড়া অবস্থায় রয়েছে, কিন্তু দেখলেই বোঝা যায় এককালে বেশ জৌলুস ছিল এসবের। ঝর্ণা বাদেও উঠোনের চারপাশে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে আছে বহু নগ্ন এবং অর্ধনগ্ন নারী মূর্তি। শুভম ফিসফিস করে সৃজনের কানে বলল, সৃজনদা, রমণ রমণী ব্যাপারটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সৃজন আর চোখে শুভমের দিকে তাকিয়ে বলল, কোনো লুচ্চা বেটা বানিয়েছিল বোধহয়। যেতে যেতে দুজনে মুখ টিপে হাসতে লাগলো। ওদের দেখে উৎসুক চোখে তাকিয়ে রইল সোহম আর অনুরা। হাসির কারণটা যে রুমে পৌঁছে জবাবদিহি করতে হবে সেটা ভালোই বোঝা গেল। যাই হোক, ওরা গল্প করতে করতে পৌঁছে গেল রানীকুঠির দুয়ারে। যদিও বাড়িটার বাইরের সমস্ত রং নষ্ট হয়ে গিয়ে কালো ছোপ ছোপ বর্ণ ধারণ করেছে, তবু খাঁচকাটা নকশাগুলো ওরা কাছাকাছি যেতেই দৃশ্যমান হলো। কি নিখুঁতভাবে তৈরি সেগুলো, অপূর্ব সুন্দর শিল্পীর হাতের কাজ। ওরা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল বাড়িটার দিকে। দোতলা এবং তিনতলায় বিরাট বিরাট ব্যালকনিও সামনের দিকটায় দেখা যাচ্ছে। ওরা যখন এসব উপভোগ করতে করতে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করছে, এমন সময় আচমকা তিতলি মা গো মা বলে আচার খেয়ে গড়িয়ে পড়ল একেবারে নিচে। সৃজন তাড়াহুড়ো করে ব্যাগগুলোকে রেখেই তিতলিকে তুলে দাঁড় করালো। ততক্ষণে তিতলির কপালের একদিক কেটে গিয়েছে, রক্তও বেরোচ্ছে অল্প অল্প। ওরা লক্ষ্য করল তিতলি কাঁদছে, রীতিমতো ফোঁপাচ্ছে। সৃজন বেশ অবাক হলো তিতলির কান্না শুনে, কারণ এত সহজে ভেঙে পড়ার মেয়ে তো সে নয়। কতবার কি বীভৎসভাবে রান্না করতে গিয়ে হাত পা কেটেছে, পুড়িয়েছে, কিন্তু কখনো এভাবে সে কাঁদেনি। তিতলির মায়ের কাছ থেকেও সৃজন শুনেছে বরাবরই ও খুব ডানপিটে, প্রচণ্ড সাহসী, অল্প কোনো কিছুতেই ভেঙে পড়ে না সে। কান্নাকাটি তো দূরের কথা, সৃজন মনে মনে ভাবল ওর হয়তো খুব জোরেই লেগেছে। পাথর বসানো মেঝে পড়লে খুব জোরেই যে লাগবে তা তো স্বাভাবিক, তাছাড়া ওর কেটেও গেছে অল্প। স্নিগ্ধার বন্ধুরা তাড়াহুড়ো করে ডাক্তার ডাকবে বললে সৃজন বারণ করল। নিজেরাই ফার্স্ট এড করে নিয়ে ব্যথার ওষুধ দিয়ে দেবে বলে জানালো। অতঃপর ওদের সবাইকে ওপরের তলায় নিয়ে গেল স্নিগ্ধার বন্ধুরা। বিরাট ঘোরানো সিঁড়ি, এখানেও সেই একই রকম। সিঁড়ির বাঁকে বাঁকে হাতলে এদিক ওদিকে প্রায় সব জায়গাতেই নগ্ন অর্ধনগ্ন নারী মূর্তিতে
একেবারে ভর্তি। তিতলিকে নিয়ে সাবধানে ওরা উপরে গেল। শুভম যদিও সবার পেছনে ছিল, সে বাড়িটাকে আর মূর্তিগুলোকে পর্যবেক্ষণ করতে করতে যাচ্ছিল। মূর্তিগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যায় কি নিখুঁত হাতের কাজ শিল্পীর। শরীরের প্রতিটা খাঁজ, অঙ্গ প্রত্যঙ্গ একেবারে নিখুঁত। ভালো করে দেখলে মনে হয় যেন হাতের আঙুল, ঠোঁট, স্তনবৃন্ত সবই যেন সজীব, সতেজ, কেমন যেন জীবন্ত, অপরূপ সুন্দর। প্রত্যেকটা মূর্তির গড়ন আলাদা, প্রত্যেকের মুখের আদলও আলাদা। ভালো করে দেখলেও আরও একটা জিনিসও আন্দাজ করা যেতে পারে, প্রত্যেকটা মূর্তি যেন সদ্য কৈশোর পেরিয়ে যৌবনে উত্তীর্ণ হওয়ার সময়কালের শারীরিক গঠন বহন করছে। অর্থাৎ 17 থেকে 22-23 বছরের সময়কালে নারীদের দৈহিক গড়ন যেমন হয় ঠিক তেমনটা। শুভমের মনে হতে লাগলো এগুলো যদি মূর্তি না হয়ে সত্যি জীবন্ত নারীরা হতো, তবে তারা কি প্রচণ্ড অপরূপা সুন্দরী হতো, হয়তো স্বর্গের অপ্সরাদের মতোই। এমন সময় সোহম তারা দিয়ে ডেকে উঠল, আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, এদিকে আয়, এদিকে লাগেজগুলো ধরতো, ওনারা ঘর খুলছেন। সোহমরা একটু আগেই চলে গেছিল। এবার তারা শুনে শুভমও তাড়াতাড়ি চলে গেল। নিচের তলার মতোই একইভাবে উপরের ঘরগুলো রয়েছে। এক একটা ফ্লোরে কমপক্ষে 15টা ঘর। বিরাট বিরাট ঘরগুলোতে যাতায়াতের জন্য কেমন অলিগলি রাস্তা। বাড়িটা সত্যি অদ্ভুত, কেমন যেন ভুল ভুলাইয়া। যাই হোক, 3 জন কাপলের জন্য ওরা 2টো রুমের চাবি খুলে দিল। একটা রুম বড়, আরেকটা তুলনামূলকভাবে ছোট। যদিও 2টো রুম একই ফ্লোরে, তবুও 2টো ঘরের মধ্যে দূরত্ব অনেকটা। তিতলি যেহেতু চোট পেয়ে একটু কাহিল হয়ে রয়েছে, ওকে একটু আলাদা রাখলেই বরং ভালো। একা নিরিবিলিতে একটু ঘুমিয়ে টুমিয়ে নিতে পারবে। কারণ একই রুমে ওরা কজন একসাথে থাকলে যে একেবারে চুপ করে থাকবে না, এটাই তো স্বাভাবিক। হাসি ঠাট্টা হুল্লোড় এসব হবেই। তাই ঠিক হলো তিতলি আর সৃজন থাকবে ছোট রুমটাতে, আর ওরা 4 জন বড় ঘরটাতে। স্নিগ্ধার বন্ধুরা 2টো রুমের তালা চাবি বারবার করে দেখিয়ে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে গেল। প্রত্যেকটা ঘরের সঙ্গে যদিও অ্যাটাচড বাথরুম রয়েছে, তবুও আরও 2টো ঘর পেরিয়ে একটা কমন বাথরুম খুলে দিয়ে গেল ওরা। ঘরগুলোর দরজা জানলা থেকে শুরু করে আলমারি এবং যে টেবিল চেয়ারগুলো রয়েছে, দেখলেই বোঝা যায় সবই বহুমূল্য কাঠের তৈরি। সবগুলো ডিজাইনই সেকেলে ঢঙের। তবে এবারই জমিদার আমলের নয়, একথা হলফ করে বলা যেতে পারে। কারণ বাথরুমে পুরনো আমলের ডিজাইন করা গিজার এবং ইলেকট্রিকের বিভিন্ন ডিজাইন করা ঝাড়বাতি ও ল্যাম্প সেটাই প্রমাণ করে। অথবা হতেও পারে বাড়ি তৈরির অনেক পরে এগুলো নতুন করে লাগানো হয়েছিল। অর্থাৎ নতুন গ্যাজেট এবং ইলেকট্রিকের ব্যবহার শুরু হয়েছিল এই বাড়িতে। বাড়ির বয়সটা সঠিকভাবে আন্দাজ করা গেল না। মনে হয় খুব বেশি পুরনো অথবা নতুনও নয়। হতে পারে ইংরেজ আমলের শেষের দিকের বাড়ি, অথবা গিজারের ব্যবহার যবে থেকে শুরু হয়েছে বোধহয় এবারই ততদিনেরই পুরনো। তবে এটা দেখে বোঝা যাচ্ছে যে বহুদিন অপরিষ্কৃত অবস্থায় পড়েছিল গোটা বাড়িটা। স্নিগ্ধার বিয়ে উপলক্ষে ওরা জায়গাটা মোটামুটিভাবে পরিষ্কার করিয়েছে। যদিও এতদিনকার ধুলো ময়লা কি আর সহজে দূর হয়? এখনও দরজা জানলার আনাচে কানাচে ঝাড়বাতি, ল্যাম্প কিংবা আলমারিগুলোর খাঁজে খাঁজে জমে থাকা পুরু ধুলো সেটারই সাক্ষ্য বহন করছে। বাথরুমগুলো মোটামুটি ঝকঝকে করেই পরিষ্কার করা। বিরাট বিরাট একটা করে আয়না বাথরুমগুলোতে লাগানো রয়েছে। সাধারণত আয়না বাড়ির ঘরগুলোতেই লাগানো থাকে, কিন্তু এখানে সবই উল্টো। ঘরগুলোতে বিরাট বিরাট আলমারি, খাট, টেবিল ইত্যাদি থাকলেও আয়নার কোনো চিহ্নই সেখানে দেখতে পাওয়া গেল না। যাকে কলকাতার গেস্টদের জন্য কিন্তু স্নিগ্ধারা যত্নের কোনো ত্রুটি রাখেনি। বাড়িতে এত লোকের আপ্যায়নের ব্যবস্থা না করতে পারলেও এখানে কিন্তু ওরা সমস্ত আয়োজন করে রেখেছে।
এমনকি বহুদিনের অব্যবহৃত বাথরুমে পুরনো গিজারগুলোকেও সচল করেছে। স্নিগ্ধার বন্ধুরাই সব দেখিয়ে দিয়ে গেল। তাছাড়া খাটের চকচকে বিছানা থেকে শীতের ডবল কম্বল সবেরই ব্যবস্থা রয়েছে। এমনকি বিয়ের আগে দুদিন সকালে এবং সন্ধে টিফিনটাও এখানে বসেই পেয়ে যাবে। শুধু দুপুর এবং রাতের খাবারটা স্নিগ্ধাদের ওখানে গিয়ে অর্থাৎ বিয়েবাড়ির প্যান্ডেলে বসে খেতে হবে। যাই হোক, সৃজন তিতলিকে নিয়ে ওদের জন্য বরাদ্দ ঘরটাতে চলে গেল। অন্যদিকে ওরা চারজন গেল অন্য ঘরটাতে। সৃজন তিতলির মধ্যে যেন একটা ছোট্ট পরিবর্তন লক্ষ্য করল। পড়ে যাবার পর থেকে সারাক্ষণ বকবক করতে থাকা মেয়েটা যেন একেবারে চুপ করে গিয়েছে। তবে কি চোট খুব বেশি পেয়েছে ও? এবার ফার্স্ট এড বক্সটা বের করে ওষুধ নিয়ে তিতলির কাছে গিয়ে ওর থুতনিটা ধরে মুখটা ভালো করে দেখতেই সৃজন বিস্ময়ে হতবাক হয়ে গেল। অবাক হয়ে বারবার তিতলির মুখটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তিতলি পড়ে যাওয়ার পর সৃজন স্পষ্ট দেখেছিল ওর কপালের এক কোণা একটু কেটে গিয়েছিল। সেই ক্ষত থেকে একটু একটু রক্তও গড়িয়ে পড়ছিল। শুধু সৃজন একা নয়, বাকি সবাইও সেটাই দেখেছিল। কিন্তু এখন এটা কিভাবে সম্ভব? তিতলির কপালে সামান্য কোনো ক্ষতের চিহ্ন মাত্র নেই, একেবারে স্বাভাবিক সবকিছু। মাঝে মধ্যে সামান্য আঙুলের চাপেও ফর্সা মানুষের ত্বকে লাল আভার সৃষ্টি হতে পারে, কিন্তু এক্ষেত্রে এত জোর চোট পাওয়ার পরেও সেসবের বিন্দু মাত্র কোনো আভাস পাওয়া যাচ্ছে না। এত দ্রুত কিভাবে কারো ক্ষত পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে? তিতলি বোকার মতো ভাবলেশীনভাবে তাকিয়ে রয়েছে সৃজনের দিকে। তাই আর এসব প্রসঙ্গে কোনো কথাই বলল না সৃজন। একটু হেসে তিতলির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, কি গো, তোমার কি এখনো মাথাটা ব্যথা করছে? একটা ওষুধ খেয়ে নেবে? এবার যেন সে একটু সচেতন হয়ে উঠল। মেঝের দিকে তাকিয়ে অত্যন্ত ক্ষীণ স্বরে শুধু বলল, না, আমার তো ব্যথা লাগেনি। সৃজন তিতলির এই সমস্ত কাণ্ড কারখানা দেখে মনে মনে ভাবল, দাঁড়াও বিচ্ছুমে, তোমার হচ্ছে। তিতলি যে সৃজনকে ঘাবড়ে দেওয়ার জন্য প্ল্যান করেছে সেটা সৃজন বুঝতে পেরেছে। তিতলি তাহলে ইচ্ছে করেই পড়ে যাওয়ার নাটক করেছে। বাড়িতে যেমন পুই বিটুলির রস, বিটের রস হাতে লাগিয়ে সৃজনকে এসে দেখায় যে দেখো কতটা কেটে গিয়েছে, ঠিক তেমনই আজকে কিছু একটা করতে চেয়েছে তিতলি। ঠিক আছে, সৃজন সুযোগ পেলে তাকেও চমকে দেবে। সৃজন শুধু মুখে বলল, আচ্ছা বেশ, তবে তুমি না হয় একটু রেস্ট নিয়ে নাও এখন, তারপর স্নান সেরে নিয়ে চেঞ্জ করে আমরা স্নিগ্ধার ওখানে রওনা দেবো, কেমন? এই আমি তবে ওদের রুম থেকে একটু ঘুরে আসছি, তোমাকে এখন আর বিরক্ত করব না। বলেই সৃজন রুমের দরজাটা ভেজিয়ে দিয়ে বেরিয়ে গেল। এদিকে ওদের ঘরে যেতেই হাসাহাসির কোনো শব্দ শোনা গেল না। আসলে হয়েছেটা কি, সোহমদের অ্যাটাচড বাথরুমটার কোনো কল থেকেই জল পড়ছে না। এদিকে স্নিগ্ধার বন্ধুরা বলে গিয়েছিল সব ঠিকঠাক রয়েছে। সুতরাং স্নিগ্ধার বন্ধুদের কথায় একেবারে অন্ধবিশ্বাস করে শুভম গেছে বাথরুমে। সম্ভবত কোমরে বসে কাজ সারার পর বেচারা আর জলের সাপ্লাই পাচ্ছে না। এদিকে হাজারবার বলার পরও সোহমরা কেউই এক ফোঁটা জলের যোগান দিতে নারাজ, বরং মাঝে মধ্যেই মটকা গরম করে দেওয়ার মতো অহেতুক উল্লাসে হাসাহাসি করে উঠছে। আর অনুটাও বাইরে থেকে সমানে শাসাচ্ছে শুভমকে নাকি ওভাবে রেখেই ওরা চলে যাবে। রূপসা বলল, শুভম হয়তো মনে মনে ভাবছে, বুঝলে, এখান থেকে একবার বেরোই, তারপর তোমাদের ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। আবার মনে মনে এটাও বলছে সৃজনটা এসে ওদের দলে ভিড়ে গিয়ে দাঁত কেলাচ্ছে। সবকটা হতচ্ছাড়া মরকট। হো হো করে হেসে উঠল সবাই। ওদের হাসির আওয়াজ যেন বিশাল রানীকুঠিতে প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। ওরা বাইরে থেকে শুভমকে নানা রকমভাবে কাঠি করছে, এদিকে শুভমও নানা রকম জবাব ছুড়ে দিচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ যাবৎ রসিকতা চলছিল, কিন্তু হঠাৎ করেই বাথরুমের ওপার থেকে
শুভমের পাল্টা জবাব আসা বন্ধ হয়ে গেল। ওরা তখন আরও রাগাতে শুরু করলো। ভাবল ওদের সঙ্গে আর পেরে না উঠেই বোধহয় শুভম জবাব দেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু এবার 2-3 বার ডাকাডাকি করার পরও যখন কোনো সাড়া পাওয়া গেল না, তখন অনুর বুকের মধ্যে কেমন যেন ধক করে উঠল। অনু জোরে জোরে বাথরুমের দরজাতে ধাক্কাতে ধাক্কাতে চেঁচাতে শুরু করলো। মুহূর্তের মধ্যে সবাই যেন ভ্যাবা চেকা খেয়ে গেল। সোহম সৃজনের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে উঠল, কি রে, দরজাটা ভাঙার চেষ্টা করব নাকি? ও কি ভেতরে অসুস্থ হয়ে পড়লো নাকি বলতো? এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল, বেশ উত্তরও দিচ্ছিল। সবাই যখন প্রচণ্ড ভীত হয়ে কিংকর্তব্য বিমূঢ়ের মতো হতভম্ব হয়ে চেঁচামেচি করছে, ঠিক তখনই হঠাৎ প্রচণ্ড বিস্ময়ে হতবাক হয়ে গেল ওরা। সবাই বিস্ফারিত চোখে তাকিয়ে রইল দরজার বাইরে। অনু বীভৎস জোরে চেঁচিয়ে উঠল, তুমি? সৃজনরাও একসঙ্গে কাটা কাটা উচ্চারণে চেঁচিয়ে উঠল, শুভম? সোহম বিস্মিত ভয়ার্থ কণ্ঠস্বরে বলল, তুই তুই এখানে কি করে এলি? ঘরের বাইরে তুই কিভাবে এলি? রূপসা ততক্ষণে ছুটে গেছে ওদের ঘরের অ্যাটাচড বাথরুমটার দিকে। বাথরুমের পাল্লাটা ঠেলতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে হঠাৎ হাট হয়ে খুলে গেল। এই বাথরুমের দরজাটাই এতক্ষণ ধরে ওরা খুলতে চেষ্টা করছিল, অথচ কেউই খুলতে পারছিল না। হঠাৎ করেই সবার বুকের মধ্যে যেন একটা অজানা আতঙ্কে হিম শীতল স্রোত বয়ে গেল। অনু ছুটতে গিয়ে শুভমকে জড়িয়ে ধরল। শুভম গামছা পরে আছে, সারা শরীর এখনো সিক্ত। বোঝাই যাচ্ছে যে সদ্য স্নান সেরে এসেছে। তবে কমন বাথরুমটাতে এতক্ষণ কে ছিল? কে সৃজনদের কথার জবাব দিচ্ছিল ভেতর থেকে? আর কেনই বা দরজাটা তখন খোলা যাচ্ছিল না? কেমন যেন গলিয়ে যেতে লাগলো সব। শুভম ওদেরকে দেখে কেমন যেন ভ্যাবা চেকা খেয়ে গেল। ওদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে কটমট করে তাকিয়ে বলল, কেসটা কি হয়েছে বলো তো? হঠাৎ অনুরাধ সোহাগ, তোদের অমন মুখের অবস্থা কেন? গরম জলে চান টান করে এসে আমার তো তোদেরকে দেখেই ঠান্ডা লাগতে শুরু করেছে। কেউ আর কিছু বলল না। শুভম ঘরে এসে ট্রাউজার আর গেঞ্জিটা ততক্ষণে গলিয়ে নিয়েছে। এরপর সোহমই প্রথম বলতে শুরু করলো, আচ্ছা শুভম, আমায় একটা কথা বলতো, তুই ওই কমন বাথরুমটাতে কখন গেলি? শুভম এবার সত্যি সত্যি অবাক হলো। বলল, সে কি, এ আবার কি প্রশ্ন? হ্যাঁ, তোরা তো তখন তোদের জিনিসপত্র ব্যাগ থেকে বার করছিলি, অনুও তাই। আমি এই ঘরের বাথরুমটাতে চেক করলাম, এটার গিজারটা কাজ করছে না, পুরোটাই ঠান্ডা জল। তাই কমন বাথরুমটাতে চলে গেলাম। অনুকে তো বলেই গেলাম, ও তো বললো হুম। তাছাড়া তোরা যা গল্পে মেতে যাস, বাবা, কে কখন কোথায় যাচ্ছে সেসব খেয়াল রাখার সময় কই। এবার অনু কাপা কাপা গলায় বলল, এই এই বাথরুমটায় না কেউ একটা ছিল শুভম। আমরা তো ভেবেছিলাম তুমি, আমাদের সঙ্গে কথাও বলছিল তোমার স্বরেই। বাথরুমের কোনো কল থেকেই নাকি জল পড়ছে না, পটিতে বসে আমাদের থেকে জল চাইছিল। আমরা সবাই মজা করছিলাম, হাসছিলাম, সেও ভেতর থেকে উত্তর দিচ্ছিল। তারপর হঠাৎই তার উত্তর দেওয়াও বন্ধ হয়ে গেল। আমরা অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া দিল না। ভয় পেয়ে গেলাম খুব। এদিকে শত ধাক্কাধাক্কি করেও দরজাটা খোলা যাচ্ছিল না। সোহমদা তো বলছিল দরজাটা ভাঙবে, আর তারপর সেই সময় তুমি এলে। শুভম আকাশ থেকে পড়ল। এসব কি গাঁজাখড়ি গপ্প জুড়েছে এরা, নাকি আবার ওকে ভয় দেখানোর জন্য মজা করছে? আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তো আমি চলে এসেছি। হয়তো তোমরা হ্যালোসিনেট করেছো, বুঝলে। ভেবে না তো এসব নিয়ে, এসব একেবারে সামান্য বিষয়। রূপসাও ভয় পাওয়া ফ্যাকাশে গলায় বলল, কিন্তু শুভম, সবার একসঙ্গে কিভাবে হ্যালুসিনেশন হয়? তাছাড়া আমরা কথাও বলছিলাম, তখন কিন্তু আমাদের ধাক্কা ধাক্কিতেও দরজাটা খোলা যাচ্ছিল না। এখন কেমন দিব্যি খুলে গেল। শুভম বুঝল
হয়তো কিছু একটা হয়েছে এদের, তাই একটু না ঘাবড়ে কনফিডেন্ট নিয়ে ব্যাপারটাকে সহজ করার জন্য বলল, আরে ওরকম মাঝে মাঝেই হয়, ওসব ছাড়ো। এখন সবাই তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো, যা খিদে পাচ্ছে, প্রচন্ড খিদে পেয়েছে। স্নিগ্ধদের ওখানে যেতে হবে আবার। এতক্ষণ অনু আর রূপসাই কথা বলছিল। সৃজন আর সোহম কেমন যেন বোকার মতো চুপ করে রইল। শুভমের কথায় যেন হুঁশ ফিরল ওদের। সোহম বলল, হ্যাঁ, সবাই রেডি হয়ে নে। কি আর করা, মনের মধ্যে আবছা ধোঁয়াশা নিয়ে একে একে সবাই স্নানে গেল। এদিকে সৃজন সোহমকে আলাদা করে একটু বাইরে নিয়ে গিয়ে বলল, সোহম, এই আরও একটা ব্যাপার ঘটেছে। সবাই তো দেখলি তিতলির কপালে একটু কেটে গিয়ে রক্ত বেরোচ্ছিল, কিন্তু আমি ঘরে গিয়ে দেখলাম কাটার বা ক্ষতের কোনো চিহ্ন মাত্র নেই। তখন পড়ে গিয়ে কাঁদছিল, কিন্তু ঘরে গিয়ে বলল ওর নাকি কোনো ব্যথাই লাগেনি। তাছাড়া অত হাসি খুশি ছটফটে যে এক সেকেন্ডও নিজের মুখ বন্ধ রাখতে পারে না, সে কেমন বোকার মতন চুপ করে আছে, দেখ, একটু হাসছে না। সোহম সৃজনের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমার মনে হচ্ছে ভাই কোথাও কিছু একটা প্রবলেম হচ্ছে। না মানে তুই বল, এমন আজব কাণ্ড কারখানা তো জীবনেও দেখিনি রে। ভয় যে লাগেনি তাও নয়, কিন্তু রূপসা, অনু এদের সামনে কিছুই বলা যাবে না এসব, বুঝলি? কিন্তু মানে আমাদের এখানে স্টে করাটা কি আর ঠিক হবে? সৃজন বলল, শোন, আগে স্নিগ্ধাদের ওখানে যাই চল, তারপর বরং আলোচনা করে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। ওরাও বা কি মনে করবে, তাছাড়া দুদিনেরই তো ব্যাপার। এরপর ওরা যে যার মতো তৈরি হতে চলে গেল। সৃজন তাড়াহুড়ো করে এবার চলে গেল ওদের ঘরের দিকে। দরজাটা ভেতর থেকে বন্ধ। তিতলি বোধহয় একা ছিল বলেই দরজাটা লক করেছে। সৃজন বাইরে থেকে দরজা ধাক্কে তিতলিকে ডাকতে থাকলো। 2-3 বার ডাকার পরেও তিতলির কোনো সাড়া পাওয়া গেল না। সৃজনের একটা বিশ্রী রকমের অস্বস্তি হতে শুরু করেছে। তিতলিকে একা রেখে চলে যাওয়া ওর মারাত্মক বোকামি হয়েছে। সবকিছুই কি হ্যালুসিনেশন হতে পারে? সৃজন যখন এসব ভেবে মনে মনে অস্থির হয়ে উঠেছে, ঠিক তখনই দরজাটা হঠাৎ খুলে গেল। কিন্তু দরজাটা কে খুলল? ঘরের মধ্যে কোথাও তিতলিকে দেখা গেল না। সৃজন এবার চিৎকার করে তিতলির নাম ধরে ডাকতে শুরু করলো। বুকের মধ্যে হঠাৎই কেমন একটা অসম্ভব তোলপাড় শুরু হয়েছে। পেটের মধ্যেটা যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছে। এমন সময় অকস্মাৎ বাথরুমের জলের শব্দ পাওয়া গেল। তিতলি বাথরুমে। সৃজন খানিকটা ধাতস্থ হলো। বাথরুমের কাছে গিয়ে রাগান্বিত গলায় এবার তিতলিকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, তিতলি, এই এতটা মজা করা কিন্তু ঠিক নয়। কতবার ডেকেছি আমি, একবার সাড়া দিলে কি হতো শুনি? যাই হোক, তাড়াতাড়ি স্নানটা সারো, রেডি হয়ে বেরোতে হবে আমাদের। তিতলি তবুও কোনো উত্তর দিল না। সৃজনের এবার যেন একটু ভয় ভয় করতে শুরু করেছে। শুভমের মতো তিতলিও কি? সৃজন আর বিন্দুমাত্র দেরি না করে দ্রুত বাথরুমের দরজায় একটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। তিতলি মগে জল নিয়ে তার নিরাভরণ শরীরে তখন জল ঢালতে ব্যস্ত। সৃজনকে যেন পুরোপুরি উপেক্ষা করে চলেছে সে। সৃজন তিতলির দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। বছর 2 সংসার করার পরও এই সদ্য যৌবনা দস্যি মেয়েটি যখন তার কামনার জালে প্রতি মিলনের রাতে ধরা দেয়, তখন প্রত্যেকবারই মনে হয় যেন সে নববধূ। প্রত্যেকবারই কেমন যেন নতুন লাগে ওকে। ওর সদ্য প্রস্ফুটিত ফুলের মতো সদ্য যৌবনা নারীর সে সৌন্দর্যে প্রত্যেকবারই মুগ্ধ হতে হয় সৃজনকে। আজও নিরাভরণ তিতলিকে যেন আরো অপূর্ব দেখাচ্ছে। সৃজন সেই তীব্র সৌন্দর্যের আকর্ষণ থেকে আর নিজেকে সংযত রাখতে পারল না। তিতলির সিক্ত শরীরটাকে শক্ত করে জাপটে ধরল সে। তারপর ধীরে ধীরে মুখ ডুবিয়ে দিল যুবতীর কোমল ওষ্ঠা ধরে। চুম্বনে চুম্বনে অতিষ্ঠ করে তুলল তাকে। এভাবে যখন তার চিরপরিচিত অর্ধাঙ্গিনীকে আদর করতে ব্যস্ত, ঠিক তখনই
বাথরুমের বিরাট আয়নাটার দিকে চোখ পড়ল সৃজনের। বুকের সমস্ত রক্ত যেন মুহূর্তের মধ্যে জমাট বেঁধে গেল হিমশীতল বরফের মতো। কাঁপুনি ধরিয়ে দিল সারা শরীরে। সৃজন অনুভব করতে পারছে তিতলিকে, এমনকি নিজে চোখে দেখতেও পাচ্ছে তিতলিকে, কিন্তু আয়নার প্রতিবিম্বে তিতলির কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। যেন হাওয়ায় বাহু বন্ধন করে দাঁড়িয়ে আছে সে, একা, কেউ নেই, কোথাও নেই। সৃজন ছেড়ে দিল তিতলিকে, তারপর অতি দ্রুত দরজাটা ভেজিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। সারা শরীর যেন থরথর করে কাঁপতে শুরু করেছে তার, হৃদস্পন্দন বেড়ে চলেছে দ্রুত। সোহমদের ঘরে গিয়ে ধপাস করে বসে পড়ল সৃজন। ঢোক গিলে কম্পিত কণ্ঠে বলে উঠল, তিতলির কিছু একটা হয়েছে জানিস তো, ভয় করছে আমার। তো তোরা একটু ও ঘরে চল না, শিগগির চল। এ ঘরে তখন সবাই সৃজনের দিকে অবাক দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে বোঝার চেষ্টা করতে লাগলো ঘটনাটা আসলে কি ঘটেছে। আর তখনই হঠাৎ করে ঘরের কোণ থেকে লিপস্টিক ঘষতে ঘষতে তিতলি এসে সেই আগের মতো ছন্দে বলে উঠল, আমার আবার কি হয়েছে গো? আমি তো এখানে। সৃজন কাঠের পুতুলের মতো তাকিয়ে রইল তিতলির দিকে। কি হচ্ছে এসব? তাহলে ও ঘরে বাথরুমে ওটা কে ছিল? তার প্রতিবিম্ব কেন আয়নায় দেখা যাচ্ছিল না? আর কোনো কিছুরই ব্যাখ্যা করল না সৃজন। মাঝখানে একবার শুধু তাকিয়ে দেখেছিল তিতলি যখন আয়নায় মুখ দেখছিল। এবার ওকে আয়নায় ঠিকঠাক দেখা যাচ্ছিল। সৃজন হাফ ছাড়ল। অতঃপর সবাই তৈরি হয়ে স্নিগ্ধাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখানে ওরা ছাড়াও যদিও আরও 2-3টে কাপল নিচের ফ্লোরে এবং ওদের ফ্লোরের একদিকের রুমেই ছিল। ওরা বেরোনোর পরে সেই মস্ত বড় উঠোনটাতে বাকি লোকজনদেরও দেখতে পাওয়া গেল। ওনারাও স্নিগ্ধাদের বাড়ি যাওয়ার জন্যই বেরিয়েছেন। এখান থেকে বিয়েবাড়ি যাতায়াতের জন্য স্নিগ্ধারা বেশ কয়েকটা টোটোর বন্দোবস্ত করে রেখেছে। অতএব বাকি গেস্টদের সঙ্গে আলাপ পরিচয় পর্ব সেরে ওরা একটা টোটোতে চেপে বসল। এই বাংলোতে যে কজন গেস্টের থাকার ব্যবস্থা হয়েছে সবারই বাড়ি কলকাতা অথবা কলকাতার কাছাকাছি। এনারা সবাই শুভমদের গ্রুপটার থেকে অনেকটা বেশি সিনিয়র, তাই সামান্য কথোপকথনেই আলাপ পরিচয়ের মধ্যে ওনাদের সঙ্গে সম্বন্ধ সীমাবদ্ধ রইল। সুতরাং ঘনিষ্ঠতা বাড়াতে কোনো পক্ষই আর বেশি এগোলো না। অতঃপর ওরা 6 জন একটা টোটোতেই চাপাচাপি করে জায়গা করে নিল। একটা পাহাড়ি মফস্বলের বুক চিরে চারিদিক উপভোগ করে শীতের দুপুরের কড়া রোদ গায়ে মাখতে মাখতে ধীম গতিতে ওদের টোটো যখন বিয়েবাড়ির প্যান্ডেল পর্যন্ত পৌঁছালো তখন প্রায় 2:30 বাজে। প্যান্ডেলে তখনও লোকজন দুপুরের খাওয়া দাওয়া করছে। ওরা খেতে বসলে খবর পেয়ে স্নিগ্ধাও এলো। একেবারে অন্যরকম দেখাচ্ছে ওকে। নতুন শাড়ি, গয়না, কপালে টিপ। আজ ওর বাড়িতে শেষ আইবুড়ো ভাত। বেশ দেখাচ্ছে কিন্তু। তড়িঘড়ি খাওয়া শেষ করে ওরা আমতা আমতা করে অন্য কোথাও শিফট করার কথা জানাতেই স্নিগ্ধা চটে গেল। ভ্রু উঁচু করে ওদের দিকে কটমট করে তাকিয়ে বলল, কি ভেবেছো বলো তো তোমরা? আমার বিয়েতে এসে নিজেরা হোটেল ভাড়া করে থাকবে? তা কি হয়? তখন নিজেরাই তো বললে ওখানে আমাদের সমস্ত ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই, সুবিধে হচ্ছে সব। তবে কোনো রকম সমস্যা হলে আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দেবো। কিন্তু তোমরা অন্য কোথাও শিফট করলে আমার কতখানি খারাপ লাগে তা কি ভেবেছো? এই সত্যি করে বলো তো, তোমরা কি আমার উপর রেগে আছো কোনো কারণে, অথবা আমার কি কোনো ভুল হয়েছে? তা যদি হয় আমাকে প্লিজ ক্ষমা করে দাও, কিন্তু তোমরা অন্য জায়গায় যেও না। কোনো ভুল হলে বা অসুবিধা হলে আমাকে জানাও না, আমি সব ঠিক করে দেব। ওরা স্নিগ্ধাকে আশ্বস্ত করল যে ও যেমন ভাবছে সেসব কিছুই না, কিন্তু কেন যে ওরা থাকতে চাইছে না সেটা আর পরিষ্কার করে বলা গেল না। আসলে বলতে পারল না। স্নিগ্ধা এমনিতে ভীষণ স্মার্ট আর আধুনিকা। যুক্তিসম্মত বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলে কোনো রকম আজগবি কিংবা অতিলৌকিক জিনিসে
কখনোই বিশ্বাস সে করে না, সৃজনরাও তাই। সুতরাং এসব অবাস্তব অলৌকিক ব্যাপার যে সেখানে ঘটে গিয়েছে সেটা স্নিগ্ধাকে এই মুহূর্তে বোঝানো অসম্ভব হয়ে যাবে। সবকিছু শোনার পর হয়তো প্রথমত অবিশ্বাস করবে, তারপর ঠাট্টা করে ওদেরকে খোঁচা দেবে, নইলে অন্যরকম কিছু একটা ভেবে বসবে। হয়তো ভেবেই ফেলবে যে ওর উপর রাগ করে অন্য জায়গায় শিফট করা হচ্ছে। অতএব সিদ্ধান্ত নেওয়া হলো যে আর 2 দিন কোনো রকমে কাটিয়ে ওখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ওরা বেরিয়ে পড়বে। রানীকুঠি থেকে বেরিয়ে স্নিগ্ধাদের এখানে আসার পর বাইরের দিনের উজ্জ্বল আলোয় কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনাকে ওদের নিজেদেরই কেমন যেন আজগুবি ঠেকতে লাগলো। বিয়েবাড়ির জাঁকজমক আর কোলাহলের মধ্যিখানে ওসব ভাবতে যদিও ইচ্ছে করছে না, তবুও মনের মধ্যে গোপনে একটা অহেতুক আশঙ্কা যেন দানা বেঁধে উঠছে ওদের। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে ওরা সবাই দল বেঁধে চলল পাশের কিছুটা দূরেই একটা চা বাগানের উদ্দেশ্যে। পাহাড়তলির এই সমতল গ্রামগুলোতেও প্রচুর পরিমাণে চা চাষ হয়ে থাকে। বিকেল 4:30 নাগাদ একটা লোকাল টোটো ধরে বেরিয়ে পড়ল ওরা। স্নিগ্ধারা যদিও সাবধান করে দিয়েছিল, চা বাগানগুলোর আশেপাশের জঙ্গল থেকে মাঝে মধ্যেই নাকি এলাকাগুলোতে চিতা বেরোয়, তাই সন্ধে নামার আগেই ফিরে আসতে বলেছে বারবার। টোটো চালক এখানকার লোকাল ছেলে, তাকে চিতার বিষয়ে জিজ্ঞাসা করতে সে একগাল হেসে বলল, ও কোথা বললেন নিসাব, সবাই বলে চিতা পিতা বেরোয়, কিন্তু এলাকার কোনো মানুষ আজ অবধি নিজে চোখে দেখেনি, বুঝছেন? ও সব ফরেস্ট অফিসাররা ওইসব রটায়, ওসবে কোনো কান ফান দেবেন না। ইসছেন একটু সময় নিয়ে ঘুরে বেড়ান, কোনো প্রবলেম হবে না। ওদের কাছে ব্যাপারটা খানিকটা পরিষ্কার হলো। তার মানে অতখানি ভয় পাওয়ার কিছু নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের প্রবল শীতও যেন আজ জাঁকিয়ে বসেছে। হাইওয়ের ফাঁকা রাস্তায় শো শো করে ওদের টোটো চলছে, আর কনকনে ঠান্ডা বাতাস যেন জ্যাকেট ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাচ্ছে ওদের। এখানে লোকালিটি বড় কম কম, মাঝে মধ্যে দলবদ্ধ ঘরবাড়ির চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ অংশেই বনাঞ্চল আর তার বুক চিরে এই বিরাট হাইওয়ে। এদিককার হাইওয়েতে ছোটোখাটো গাড়ি খুব কমই দেখা যাচ্ছে, বেশিরভাগটাই বড় সড়ো গাড়ি হুঁশহাস করে পাশ দিয়ে চলে যাচ্ছে। এই বিরাট রাস্তায় টোটোতে চেপে যে খুব আরাম বোধ হচ্ছে তাও নয়, কিন্তু অগত্যা তাড়াহুড়োয় এমন চা বাগান বেড়াতে আর কোনো ভালো গাড়ি বুক করা গেল না। সুতরাং এই পাহাড়তলির অপূর্ব সুন্দরগঞ্জে চা বাগান বেড়ানোর সুবর্ণ সুযোগ আর এক অমোঘ অ্যাডভেঞ্চারের উত্তেজনায় এই টোটো নামক অদ্ভুত যানটাকে ভীষণ জরুরি বলে মনে হয়েছে ওদের। প্রায় মিনিট 10 পর যেখানে গাড়ি থামল, সেখানে চারদিকে যত দূর চোখ যায় তত দূর সবুজের চাদর বেছানো রয়েছে। রাস্তার এপার ওপার দুপারেই চা বাগান। অবশ্য বাগানের বিস্তীর্ণ এরিয়া জুড়ে বাইরে থেকে সম্ভবত লোহার গ্রিলের কিছু উঁচু উঁচু ব্যারিকেড দেওয়া। চা বাগানে ঢোকার মুখে বড় বড় কয়েকটা সাইনবোর্ড টাঙানো। চা বাগানের নাম ধাম সমস্তটাই সরকারি। আরেকটা বড় সাইনবোর্ড দেখে মেয়েগুলো বোধ করি একটু ভয় পেল। ফরেস্ট ডিপার্টমেন্টের একটি সাইনবোর্ড, বড় বড় করে চিতা বাঘের ছবি দেওয়া রয়েছে তাতে। আর এখানে যে মাঝে মধ্যে চিতা বেরোয় তারই সতর্কীকরণ করা হয়েছে। একটা অপার্থিব মানসিক শান্তি যেন গ্রাস করেছে ওদের। চেনা ঘেরাটোপে ইট পাথরের শহরে বহুদিন একঘেয়ে জীবনযাপন করার পরে হঠাৎ সমস্ত চিন্তাভাবনা কয়েকটা দিনের জন্য স্থগিত রেখে এইরকম মনোরম পরিবেশে এলে সবারই যেন জীবনে একরাশ প্রসন্নতা নেমে আসে। ওদেরও হয়েছে ঠিক তেমন। এইরকম শেপের চা গাছগুলো পরস্পর এত সুন্দর করে দূর দূরান্ত পর্যন্ত রোপণ করা আছে যেন মনে হচ্ছে সবুজ সমুদ্রের ঢেউ। ওরা এগিয়ে গেল সেদিকে। মন থেকে মুছে গেল সমস্ত দুশ্চিন্তা। হাসি ঠাট্টা ফটো তোলা এসব করতে করতে ওরা যখন চা বাগানের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে
তখন হঠাৎ করেই একজন বৃদ্ধকে দেখে চমকে উঠল ওরা। এতক্ষণ তো এখানে কেউ ছিল না, কেউ থাকলে দূর থেকেও নিশ্চয়ই চোখে পড়ত। যাকে হয়তো গল্প করতে করতে কেউ খেয়ালই করেনি মানুষটাকে। লম্বাটে গোছের মানুষ, বয়সের ভারে সামনের দিকে নুয়ে পড়েছে কিছুটা, তাই এক হাতে অবলম্বন হিসেবে একটা লাঠিও রয়েছে। কুঞ্চিত চর্ম, মাথার চুল এবং মুখে বড় বড় গোঁফদাড়ি, পুরোটাই সাদা। পরনে সাদা ধুতি আর গায়ে মোটা চাদর জড়ানো। তার ঘোলাটে চোখের চাহনিও বড় অদ্ভুত। কেমন যেন অবাক দৃষ্টিতে নিরীক্ষণ করে নিজে থেকেই এগিয়ে গেল ওদের কাছে। তারপর হঠাৎই ভাঙা ভাঙা গলায় খানিকটা ফিসফিস করে বলে উঠল, রানীকুটি থেকে তোরা চলে যা বাছা, চলে যা। তারপর তিতলির দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, ও ও ও কেন ওখানে গেল? হ্যাঁ, ওর বয়সী মেয়েরা ওখানে তো যায় না। বাছা বাছা, থাকিস নে বাছা, থাকিস নে, চলে যা, চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে। বৃদ্ধ লাঠি ঠুকতে ঠুকতে এবার ওদের পাশ কাটিয়ে চলে গেল। আর ওরা স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল সেদিকে। হঠাৎই এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল যে ওরা কথা বলতেই ভুলে গেল। সমস্ত ঘটনাগুলো ওদের বোধ, বুদ্ধি, যুক্তি সবকিছুকেই ছাপিয়ে গিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকার পরে সৃজন গলা খাকড়ে এসব ঘটনা এড়িয়ে গিয়ে বলল, চল চল, ওদিকটা একটু ঘুরে আসি, এদিকে আবার সন্ধে নামবে নামবে হচ্ছে। এরপর ওরা ঘুরল বটে, তবে চুপচাপ, যেন দল বেঁধে মৌনব্রত পালন করছে সবাই মিলে। তারপর ধীরে ধীরে সন্ধে নামলে ওরা টোটো ধরে ফিরে গেল স্নিগ্ধাদের বাড়িতে। রাতে খাওয়া দাওয়া করে তারপর ফিরবে রানীকুঠি। ওখানে তখন বিয়ের বিভিন্ন রিচুয়াল পালন করা শুরু হয়ে গিয়েছে। আসলে ওদের বিয়ের নিয়মকানুন খানিকটা আলাদা, তাই রাত থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রাতের বেলা বাজি বাজনা বাজিয়ে বাড়ির মেয়ে বউ আত্মীয় স্বজন দলবল বেঁধে গঙ্গা নিমন্ত্রণ করতে গেল একটা তীরে সরু পাথুরে পাহাড়ি নদীতে। সেই ভিড়ে মিশে গেল ওরা সবাই। আনন্দ, ঠাট্টা, হই হুল্লোড়ে যাবতীয় ঘটনার রেশ যেন ফুৎকারে উড়ে গেল। চড়া বাজি বাজনার আওয়াজে সেসব কথা দু একবার মনে পড়লেও সাধারণ বাল্যখিল্য হাস্যকর মনে হয়েছে তখন। তাই সেসব পাত্তা না দিয়ে তারা মন দিয়ে বিয়ের নিয়মকানুন সব চুটিয়ে উপভোগ করতে লাগলো। অতঃপর সবকিছু মিটতে মিটতে রাত প্রায় অনেক হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন রাস্তাঘাট সব ফাঁকা, দোকানপাটও ততক্ষণ বন্ধ হয়ে গিয়েছে। এখন আর রাস্তায় গাড়ি ঘোড়ারও দেখা পাওয়া যাচ্ছে না, এমনকি দু একজন মানুষেরও পর্যন্ত দেখা নেই। এবার ওদের রানীকুঠিতে ফিরতে হবে। বিয়েবাড়ির সেই টোটোতে চেপে বসলো ওরা সবাই। যদিও আরও কয়েকটা টোটো ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ আগেই রানীকুঠি পৌঁছে গেছে। সবশেষে যাবে শুভমরা। কনকনে শীতে মোটা কুয়াশার চাদর জড়ানো চারদিকে। রাস্তায় লাইটগুলো নামেই জ্বলছে। গাঢ় কুয়াশা ভেদ করে তারা যেন আলো ছড়াতে পারছে না, বরং চারদিকের ঘুটঘুটে অন্ধকারের মাত্রা যেন দ্বিগুণ বাড়িয়ে চলেছে। শোষো করে ফাঁকা হাইওয়ে দিয়ে কনকনে ঠান্ডা বাতাস কেটে নিস্তব্ধ নগরীর বুক চিরে এগিয়ে চলেছে ওদের টোটোটা। চারদিকটা যেন অদ্ভুত মায়াময় ঠেকছে। গায়ে মোটা মোটা জ্যাকেট, টুপি, হাতমোজা, পা মোজা, বিভিন্ন উপায়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করেও কিছুই হচ্ছে না। তীব্র কনকনে বাতাসের হুল যেন বিঁধে যাচ্ছে জ্যাকেট ভেদ করে শরীরের এখানে ওখানে। শীতের ছোটে এমনই কুঁকড়ে রয়েছে সবাই যে কেউ আর কোনো কথাই বলছে না। রানীকুঠিতে পৌঁছতে যখন আর প্রায় 5 মিনিট বাকি, হঠাৎ জনমানবহীন রাস্তায় একটা অদ্ভুত মানুষকে দেখে চমকে উঠল ওরা। শুভম চিৎকার করে উঠল, সৃজনদা, ওই লোকটা! ওরাও আশ্চর্য হয়নি তা নয়। রাস্তার আলো আধারিতে যেটুকু অবয়ব দেখা গেছে তাতে সেই লোকটা হতে বাধ্য।
আজ বিকেলে চা বাগানে যে লম্বাটে গোছের বৃদ্ধর সাথে দেখা হয়েছিল, এটা সেই লোকটাই। হঠাৎ টোটোওয়ালা সচকিত হয়ে জিজ্ঞেস করল, আরে ও তো ভানু বুড়ো, মাথায় ছিট আছে স্যার। কোথা থেকে যে এই এলাকায় এলো কেউ বলতে পারে না, বুঝলেন? ওই চেয়ে চিনতে খায়, ভুলভাল বকে। বোঝা গেল লোকটাকে স্থানীয় লোকজন সবাই চেনে। অতএব ওরা নিশ্চিন্ত হল। রানীকুঠিতে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 1টা। তারপর যে যার ঘরে শুয়ে পড়ল, আর শোয়া মাত্রই ঘুম। তবে এবার রাতের বেলায় আর কোনো গোল বাঁধল না ওদের সাথে। গোল বাঁধল সকালে ঘুম থেকে ওঠার পরে। সকালের জলখাবারটা এখানেই দিয়ে গেছে বিয়েবাড়ির থেকে। গরম গরম কফি আর লুচি ঘুগনি। বড় ঘরটায় ওরা একসাথে খেতে বসেছে সবাই। খেতে খেতে সৃজন বলল, রাতের বেলা আর কোনো কেলেঙ্কারি ঘটেনি, এই যা রক্ষে। আজ সারাদিন সারা রাত আমরা বিয়ে কাটিয়ে পরদিন ভোরবেলা মালপত্র নিয়ে চম্পট দেব। এখানে আর নয়, বুঝলি তো? উফ, যা সব কাণ্ড হচ্ছিল। তার কথায় সবাই সায় দিল। তারপর খানিকক্ষণ থেমে আবারও সে বলতে শুরু করল, অদ্ভুত কিছুই ঘটেনি ঠিকই, তবে সৃজন থেমে যায়। সবাই ওর দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সোহম জিজ্ঞাসা করে, কি বলছিলি বলতো? শুভম একটু সন্দেহের দৃষ্টিতে সৃজনের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে, সৃজনদা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। তৎক্ষণাৎ বাকি সবাই বিস্ময়ে একসঙ্গে চেঁচিয়ে ওঠে। পরস্পর পরস্পরের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎই অনু বলে ওঠে, আমিও কিন্তু একটা বিশ্রী স্বপ্ন দেখেছি। সৃজন এবার মাথা নেড়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমিও স্বপ্ন দেখেছি। সেটাই বলতে যাচ্ছিলাম। তোদের দেখে মনে হচ্ছে তোরাও সবাই স্বপ্ন দেখেছিস, তাই তো? মাথা নাড়ল ওরা। অর্থাৎ প্রত্যেকে একটা করে স্বপ্ন গতকাল রাতে দেখেছে। সৃজন আবারও বলতে শুরু করল, আমার স্বপ্নের কাহিনীটা মোটামুটি এরকম। রানীকুঠির একটা অন্ধকার ঘরের মধ্যে আমি একলা আছি। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বহুদিন ধরে কেউ যেন আমায় আটকে রেখেছে সেখানে। বাইরে থেকে সব দরজা জানলা বন্ধ। আমি অনাহারে ধীরে ধীরে শুকিয়ে উঠছি। শরীরে প্রায় বল নেই বললেই হয়। এমন সময় হঠাৎ মনে হলো কারা যেন নিঃশব্দে আমার দিকে এগিয়ে আসছে। আর তারা যেন ইহলোকের কেউ নয়। প্রচণ্ড ভয়। আমি আরও জড়বোধ হয়ে নিজের মধ্যে মিশে যাচ্ছি। এমন সময় ভালো করে লক্ষ্য করে দেখলাম যেগুলো আমার দিকে এগিয়ে আসছে সেগুলো আসলে রানীকুঠির চারিদিকে ছড়িয়ে থাকা ওই নারী মূর্তিগুলো। তাদের চোখগুলো ঝুলছে। তারপর হঠাৎ তারা প্রত্যেকে কাঁদতে শুরু করলো, জানিস? এমন একটানা একই সুরে কেঁদে চললো, মনে হচ্ছে কোরাস গাইছে। একটা অতি দুর্বোধ্য সুর। তারপর খেয়াল করলাম কান্নার মধ্যেই যেন কিছু বলার চেষ্টা করছে আমাকে। তবে সেটা কি বুঝতে পারলাম না। তার আগেই ভোরের দিকে আমার ঘুমটা ভেঙে গেল। সবাই সৃজনের মুখের দিকে তাকিয়ে রইল। শুভম সৃজনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, সৃজনদা, একই স্বপ্ন। তুমি হুবহু যা বর্ণনা করলে ঠিক তাই স্বপ্ন আমি দেখেছি। সোহম, অনু, রূপসাহ এবার একে একে জানালো ওরাও হুবহু একই রকম স্বপ্ন দেখেছে। শুভম বলল, কাল রাতেও তবে আজকেই ব্যাপারটা ঘটেছে সোহমদা। এতগুলো মানুষ একসাথে একই রাতে কিভাবে দেখতে পারে একই স্বপ্ন? ভেবে দেখেছো সেটা? তিতলি এতক্ষণ চুপ করেছিল। সবাই ধরে নিয়েছিল যে বাকিরা যা দেখেছে নিশ্চয়ই সেও তাই দেখেছে। কিন্তু এবার মৃদু স্বরে তিতলি বলতে শুরু করলো, আমি কিন্তু একেবারে অন্যরকম স্বপ্ন দেখেছি। দেখলাম এই বাংলোর একটা আন্ডারগ্রাউন্ড অন্ধকার ঘরে আমি একা। এখানকার নারী মূর্তিগুলো যেন জীবিত হয়ে উঠেছে। তাদের চোখ দিয়ে ঠিকরে বেরুচ্ছে কি বিশ্রী তীব্র ঘৃণার দৃষ্টি। এক টানা অদ্ভুত সুরে কি যেন একটা গান গাইতে গাইতে ওরা আমার দিকে এগিয়ে আসছে।
তারপর সবাই মিলে যেন আমাকে একসঙ্গে প্রচন্ড জোরে চেপে ধরলো। আমার তখন শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। তারপর লক্ষ্য করলাম আমার শরীরের নিচের অংশ অর্থাৎ পা থেকে যেন ধীরে ধীরে আমি একটা মূর্তিতে পরিণত হচ্ছি। তারপর যখন কোমর পর্যন্ত মূর্তিতে পরিণত হয়েছি তখন হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় ভোরের দিকে। মনে হয় আজগুবি ভাবনাগুলো স্বপ্নের রূপ নিয়েছিল। জানি না কি ব্যাপার স্যাপার, তবে সমস্ত ঘটনাগুলো যে একেবারে ভিত্তিহীন বা আমাদের মনের ভুল তা কিন্তু মনে হয় না। অনু মুখটা কাঁচুমাচু করে বলে উঠল, আমার মনে হয় সবটাই ভুতুরে কাণ্ড বাবা। এতদিনকার পুরনো একটা বাংলোতে নেগেটিভ এনার্জি থাকাটা অস্বাভাবিক কিছু তো নয়। রূপসা একটু অভিমানের সুরেই বলল, তা নয় তো আবার কি, আমারও তাই মনে হয়েছে। শুধু শুধু সবাই ভয় পাবে তাই আর কিছু বলিনি। শুভম অনেকক্ষণ পরে চিন্তিত মুখে বলল, আমার ওই মূর্তিগুলো দেখেই সেদিন অদ্ভুত লেগেছিল, কেমন জীবন্ত। লক্ষ্য করে দেখেছ? কি জানি ওগুলোই এক একটা আস্ত ভূত কিনা। এবার শুভমের কথা শুনে সবাই হেসে ফেলল। যদিও অদ্ভুতুরে এই বাংলোটাতে বসেই এই সমস্ত আলোচনা ওরা করছিল, তবে সকালের ঝকঝকে আলোয় সমস্ত ভয় বা জড়তা কোনোটাই ওদের মধ্যে ছিল না। এরপর সারাটা দিনরাত স্নিগ্ধাদের বাড়িতে ওর বিয়ে নিয়ে চমৎকার কেটে গেল। রাতের ভুরিভোজ সেরে ওরা ভেবেছিল ওখানেই রাতটুকু জেগে কোনো রকমে কাটিয়ে দেবে, কিন্তু সারাদিনের ক্লান্তির পর খাওয়া দাওয়া সেরে ওরা যেন আর বসে থাকতে পারছিল না। ঘুম চোখ যেন বুজে আসতে লাগলো। এদিকে আত্মীয় স্বজনের চাপে তিল ধারণের জায়গা নেই ওদের বাড়ির মধ্যে। প্যান্ডেলে বসে থাকাও দুঃসাধ্য হয়ে উঠল যেন। এদিকে রানীকুঠির নরম বিছানা আর গরম কম্বল যেন হাতছানি দিয়ে ডাকতে লাগলো ওদের। অতএব অনেক চেষ্টার পরেও আর বসে থাকা গেল না। বিয়েবাড়ির টোটোটাকে ডেকে রওনা দিল রানীকুঠির উদ্দেশ্যে। রানীকুঠিতে গিয়ে ওরা আজ রাতে একটা ঘরে সবাই মিলে থাকলো। একদিকের খাটে অনুরা, আরেকদিকে শুভমরা। বিছানায় শোয়া মাত্রই অল্পক্ষণের মধ্যেই অতন্দ্র নিদ্রায় অচৈতন্য হয়ে পড়ল ওরা সবাই। ঘুম ভাঙল অ্যালার্মের তীক্ষ্ণ আওয়াজে ভোর 5টায়। তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে ওদের। সকাল 7:15 ফেরার ট্রেন। অতঃপর সবাই ঘুম থেকে ওঠার পর ওরা এটা ভেবে আশ্বস্ত হলো যে সব কিছুই স্বাভাবিক ছিল গোটা রাত জুড়ে। কোনো রকম যে কোনো বিঘ্ন ঘটেনি, এটাই শান্তি। শুভম অনেকক্ষণ ধরে অন্যমনস্ক ছিল। এদিক ওদিক ঘুরে সৃজনের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, সৃজনদা, তিতলি কোথায়? সৃজন এদিক ওদিক তাকিয়ে বলল, নিশ্চয়ই আগে উঠে ওয়াশরুমে গেছে। শুভম এবার উৎকণ্ঠার সুরে জিজ্ঞেস করল, তুমি দেখেছো ও ওয়াশরুমে গেছে? সৃজনদা, আমার কিন্তু ব্যাপারটা অন্যরকম লাগছে। আমাদের আগে উঠে পড়লো, আমরা টেরও পেলাম না। অনুরা এই ঘরের ওয়াশরুমে আলো জ্বালিয়ে দেখল তিতলি সেখানে নেই। তারপর সৃজনদের জন্য যে ঘরটা বরাদ্দ হয়েছিল সেটাতেও খোঁজ করে তিতলিকে পাওয়া গেল না। সৃজনরা ততক্ষণে রানীকুঠির চারিদিকে হন্যে হয়ে খুঁজতে শুরু করেছে ওকে। বারংবার তার নাম ধরে চিৎকার করে ডাকা হচ্ছে। তিতলি যদি সত্যিই ঠিক থাকতো তবে নিশ্চয়ই এই ডাক তার কানে পৌঁছত। সোহম বলল, কাল রাতে এখানে আসাটা যে আমাদের কত বড় ভুল হয়েছে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি করব এখন সৃজন? সৃজন অন্য মনস্কের মতো উত্তর দিল, এত বড় বাংলোর কোথাও না কোথাও তিতলি ঠিক আছে, এখানেই আছে। ওকে আমাদের খুঁজে বার করতেই হবে। শুভম এবার হতাশভাবে বলে উঠল, পুরো বাংলোটাতেই তো চক্কর দিলাম। তিতলি এখানে থাকলে নিশ্চয়ই ও আমাদের ডাক শুনতে পেত। ও যদি কোনো বিপদে পড়ে, আমার মনে হয় একবার পুলিশে জানানো উচিত। তিনজনে যখন এসব আলোচনা করছে হঠাৎ শুভমের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সৃজনকে হঠাৎই প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে বলল, তোমার মনে আছে সৃজনদা ওই স্বপ্নের কথাটা?
তিতলি একেবারে একটা আলাদা স্বপ্ন দেখেছিল। ও বলেছিল স্বপ্নে এই বাংলোরই কোনো আন্ডারগ্রাউন্ড ঘরেও একা ছিল। এই বাংলোতে সত্যিই কি কোনো আন্ডারগ্রাউন্ড ঘর আছে? ওরা দৌড়ে রানীকুঠির বাইরে বিরাট উঠোনটাতে বেরিয়ে এলো। বাকি যে গেস্টদের এখানে থাকার ব্যবস্থা হয়েছিল তারা সারা রাত বিয়ে বাড়ি কাটিয়ে ভোরবেলা এখান থেকে লাগেজ নিয়ে ফিরে যাচ্ছে। সৃজনদের চোখ মুখ দেখে বোধহয় কিছু একটা আন্দাজ করতে পেরে তারাও ঝটপট কেটে পড়ল। অনু আর রূপসাও ততক্ষণে বাইরে বেরিয়ে এসেছে। বাকি গেস্টদের সঙ্গে এই বাংলো ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ছেলেগুলোও চলে এসেছিল। ওদেরকে দেখে সোহমরা গিয়ে ওদের ধরল। তিতলির ব্যাপারটা ওদেরকে জানানো হলো, বাইরের কাউকে জানাতে বারণ করা হলো। এরপর সৃজন এই বাংলোতে আন্ডারগ্রাউন্ড কোনো ঘর আছে কিনা জানতে চাইল। ছেলেগুলো এসব ঘটনা শুনে বেমালুম ঘাবড়ে গিয়েছিল। মাথা নেড়ে জানালো ওরকম আন্ডারগ্রাউন্ড কোনো ঘরের কথা ওদের জানা নেই। তবে এই বাংলো দেখভালের জন্য যার কাছে চাবি রাখা হয় সে অনেক পুরনো লোক, সে জানলেও জানতে পারে। অতএব সোহমকে রূপসাদের দেখভালের দায়িত্ব দিয়ে সৃজন আর শুভম গেল সেই লোকটির কাছে, যার কাছে রানীকুঠির চাবি গচ্ছিত থাকে। মিনিট দুয়েকের হাঁটা পথে যখন তার বাড়িতে ওরা পৌঁছল, ভদ্রলোক তখন পুজোয় বসছেন। তার পুত্রবধূ ওদের ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর যখন তিনি এলেন তখনও পুজোর পোশাক তার গায়ে, অর্থাৎ তিনি পুজো শেষ করে সোজা এখানে চলে এসেছেন। বয়স প্রায় ষষ্ঠর্ধ, গৌরবর্ণ, লম্বা চওড়া দুহারা চেহারা, গোবদারি কামানো, বেশিরভাগ চুলই পেকে গিয়েছে। এখন পরনে টকটকে লাল ধুতি এবং উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে রক্তচন্দনের তিলক। চট করে এমন বেশ দেখলেই বলে দেওয়া যায় ইনি শাক্ত দেবদেবীর আরাধনা করছিলেন। এ ঘরে আস্তে আস্তে দুহাত জড়ো করে নমস্কারের মাধ্যমে অভিবাদন জানালেন। সৃজনরা প্রতি নমস্কার করে তার কোনো জিজ্ঞাসা না রেখে সরাসরি বলতে শুরু করল। খুব বিপদে পড়েই যে তার কাছে ওরা ছুটে এসেছে তার সমস্ত বিবরণ দিল। অতঃপর শুভম হাত জড়ো করে বলল, শুধু আন্ডারগ্রাউন্ড ঘর আছে কিনা তা জানার জন্য নয়, এখন আমাদের কি করা উচিত সেই পরামর্শ আপনি দিতে পারেন কাকাবাবু। আমরা যে দিশেহারা হয়ে পড়েছি, অচেনা জায়গায় কি করব আর কি না তার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আপনি তো সবই শুনলেন, আপনি বিচক্ষণ মানুষ, যদি কোনো সাহায্য করতে পারেন কিংবা কোনো উপায় বাতলে দিতে পারেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ভদ্রলোক শুধু স্মিত হাসলেন। তারপর তাচ্ছিল্যের সুরে শান্ত অথচ গম্ভীর স্বরে বললেন, কি জানো বাবা, এখনকার ছেলেমেয়েরা পড়াশুনো শেখে, সব কিছু জানে, তারপর গুরুজনদের কথা ফুৎকারে উড়িয়ে দেয়। বারবার ওদের বারণ করেছিলাম, কজনই বা নিমন্ত্রিত ছিল রানীকুঠিতে। বলেছিলাম আমার এত বড় বাড়ি, এখানে থাকার ব্যবস্থা কর। না, শুনল না। আমার কোনো অসুবিধে তারা হতে দেবে না। ওই বিরাট ফাঁকা বাংলোটাই ওদের পছন্দ। কি আর বলবো, মেয়েটার বাবা বেঁচে থাকলে আমার কথা অমান্য করার সাহস পেত না, অথচ। ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন। ওরা মাথা নিচু করে রইল। এসব ক্ষেত্রে ওরা থাকলে স্নিগ্ধাদের মতো ওরাও এই একই সিদ্ধান্ত হয়তো নিত। আসলে সত্যি এই জেনারেশন গ্যাপের মতো মতামতেও একটা বিরাট গ্যাপ থেকে যায় আমাদের মধ্যে, যার ফলে গুরুজনদের সাথে আর কখনোই মতের মিলটা হয়ে ওঠে না। ভদ্রলোক আবারও বলতে শুরু করলেন, ওই রানীকুঠির অনেক ইচ্ছা কেলেঙ্কারি আছে বাবু, তার কতটুকুই বাইরে প্রকাশ পেয়েছে। ও যে অভিশপ্ত তা আমি জানতুম। আমি তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, এখনই বাইরের কাউকে এ বিষয়ে কিছু জানিও না। পুলিশে এখন খবর দেওয়ার দরকার নেই, একটু ধৈর্য ধরো, দেখছি আমি কতটুকু কি করতে পারি। ভদ্রলোকের নাম জগন্নাথ ভট্টাচার্য, এলাকায় বেশ পরিচিত এবং গণ্যমান্য লোক। কেউই ওনার পরামর্শ সহজে অমান্য করতে চায় না। অতএব তিনি সৃজনদের সাহায্য করবে শুনে খানিকটা স্বস্তি পেল ওরা। কিছুক্ষণ পর
পোশাক পরিবর্তন করে তিনি সৃজনদের সঙ্গ নিলেন। রাস্তায় যেতে যেতে বললেন, অনেকদিন আগে একবার ওখানকার আন্ডারগ্রাউন্ড ঘরের কথা শুনেছিলাম বটে। বাইরে থেকে দেখলে নাকি সে জায়গায় যে ঘরখানার অবস্থিতি আছে তা বুঝবার উপায় নেই। তবে জায়গাটা আমাকে বলেছিল ও বংশেরই একজন উত্তরসূরি। দেখি খুঁজে পাই কিনা। ভদ্রলোক যতই ও বাড়ির ব্যাপারে বলছিলেন ততই যেন ওরা শিউরে উঠছিল ভেতরে ভেতরে। স্বপ্ন, বাস্তব, অবাস্তব সব যেন গুলিয়ে যাচ্ছে ওদের। রানীকুঠির বড় উঠোনটাতেই ম্যানেজমেন্টের ছেলেগুলো সহ সোহমরাও ছিল। জগন্নাথবাবু ছেলেগুলোকে একদিকে ডেকে হাত নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে কি যেন বোঝালেন। দূর থেকে দেখা গেল ছেলেগুলো কেবল বারে বারে মাথা নেড়ে সম্মতি জানাচ্ছে। এরপর ছেলেগুলো চলে গেলে জগন্নাথবাবু ওদেরকে ডাকলেন। তারপর পকেট থেকে একটা ছোট্ট প্যাকেট বের করে ভেতর থেকে কতগুলো লাল সুতোয় বাঁধা ছোট্ট ছোট্ট তাবিজের মতো বের করে এনে ওদের প্রত্যেকের ডান বাহুতে বেঁধে দিলেন। শুভম কিছু একটা জিজ্ঞাসা করতে যেতেই ভদ্রলোক বলে উঠলেন, এখন কিছু জানতে চেও না, সঠিক সময় এলে আমি সব জানাবো। তবে এটুকু জেনে রাখো, আমি তোমাদের বিপদ থেকে রক্ষা করবারই চেষ্টা করব আপ্রাণ। মনে কোনো অবিশ্বাস রেখো না, কেমন? মনে রেখো, এই পৃথিবীতে তোমাদের ধারণার বাইরেও কিছু কিছু ঘটনা ঘটে। আর কোনো কথা বলল না কেউ। ওনাকে অনুসরণ করে সকলে রানীকুঠির ভেতরে চলল। শুভম একটা ব্যাপার হঠাৎ করে খেয়াল করল আজ। রানীকুঠির সমস্ত নারী মূর্তিতে একটা পরিবর্তন ঘটেছে। তবে সেটা সামান্যই। খুব ভালো করে খেয়াল না করলে সে পরিবর্তন হয়তো সহজে আন্দাজ করাও যাবে না। তবে সত্যি কি পরিবর্তন হয়েছে, নাকি এইসব আজগুবি ব্যাপার নিয়ে একটু বেশি নাড়াচাড়া হচ্ছে বলেই তার মনে হচ্ছে। বিগত দুদিন ধরে রানীকুঠিতে রাত কাটানো সহ যাতায়াত তো লেগেই ছিল। প্রত্যেকবারই আসা যাওয়ার পথে শুভম খুব ভালো করেই নারী মূর্তিগুলোকে পরখ করেছে। অর্ধনগ্ন নারী মূর্তিগুলোর অবয়ব অপূর্ব, প্রত্যেকের মুখমণ্ডল অপরূপ সুন্দর। তবে মূর্তিগুলোর মুখে যেন লেগেছিল একটা মৃদু বিষণ্ণতা, একটা অসহায়তার ছাপ। শুভম ভেবেছিল হয়তো শিল্পীর ভাবনা থেকেই অমন বিষণ্ণ অপরূপ মূর্তির সৃষ্টি করেছে। কিন্তু আজ সে লক্ষ্য করল মূর্তিগুলোর মুখে স্মিত হাসি লেগে আছে। সে বিষণ্ণতার ভাব আর নেই। তবে খুব ভালোভাবে খেয়াল না করলে সেটা বোঝা যায় না। যদিও বিষয়টা আদৌ সঠিক কিনা তা নিয়ে শুভমের নিজের মনেও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও এখন সবকিছুই বোধহয় জানিয়ে রাখা ভালো। জগন্নাথবাবুকে কথাটা জানালো সে। শোনার পর তিনি কেবল শুভমের দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন, মুখে কিছুই বললেন না। অতঃপর রানীকুঠির গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলি একে একে দেখতে আরম্ভ করলেন তিনি। গ্রাউন্ড ফ্লোরের 2-3টি ঘর মাত্র খোলা রয়েছে বিয়ে বাড়ি উপলক্ষে। বাদবাকি সবই তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ঘরগুলো যে বহুদিন এমন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে সেটা ঘরের দরজায় লাগানো তালাগুলো দেখলে অনুমান করা যায়। তালাগুলোতে মরচে পড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা। একটা হাতুড়ির ঘা পড়লেই হয়তো সেটা ভেঙে পড়ে যাবে। তবে ওপরের ঘরগুলোতে যে তালাগুলো লাগানো সেগুলো পেতলের তৈরি, বেশ শক্তপোক্ত আর বড়। সেগুলো দেখলে বোঝা যায় সহজে নষ্ট হওয়ার মতো নয়। জগন্নাথবাবু ঘরগুলো দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে একটি ঘরের সামনে এসে দাঁড়ালেন। অন্য ঘরগুলোর সঙ্গে এই ঘরটার একটা পার্থক্য হলো এই ঘরটার বাইরে একটা বাড়তি টানা লোহার গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে। জগন্নাথবাবু এবার বিরাট চাবির গোছাটা বের করলেন। জং ধরা তালাটাতে একের পর এক চাবি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কোনো চাবি দিয়েই তালাটা খোলা গেল না। এবার তিনি শুভমের দিকে তাকিয়ে বললেন, তালাটা ভাঙতে হবে, চেষ্টা করে দেখো। শুভম দৌড়ে বিরাট উঠোনের বাগানটার মধ্যে ছড়িয়ে থাকা গোলাকার পাথরের একটা চাই কুড়িয়ে নিয়ে এসে জোরে জোরে জং ধরা তালাটায় কয়েকবার আঘাত করার পরই সেটা ভেঙে গিয়ে ঝনাত করে পাথরের মেঝেতে পড়ে গেল। 2-3 মিলে বিরাট লোহার টানা গ্রিলটা ধরে টানাটানি করতেই বহু চেষ্টার পরে
বহুদিনের অব্যবহৃত গ্রিলটা ক্যাচ ক্যাচ অদ্ভুত শব্দ করে খুলে গেল। এবার দেখা গেল অন্যান্য ঘরগুলোর মতো ভেতরে একটা কাঠের বন্ধ পাল্লা। এই দরজা তালাটাও একই রকমভাবে ভাঙা হলো। অতঃপর প্রবল জোরে বেশ কয়েকবার সবাই মিলে ধাক্কা দেওয়ার পরই দরজাটা অদ্ভুত শব্দ করে খুলে গেল। ভেতর থেকে বহুদিনের বন্ধ ঘরের বিশ্রী একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ঠেকল সকলের। ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। এখানের ইলেকট্রিক সিস্টেমও বোধহয় ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে। ওরা নিজেদের মোবাইলের টর্চগুলো জ্বালিয়ে ফেলল। ঘরের ভেতরটা পুরোপুরি ফাঁকা। চারদিকে কোনো ধরনের আসবাবপত্রও নেই। মেঝেতে পুরু ধুলোর আস্তরণ পড়ে গেছে। দেওয়ালে ঝুল ময়লায় চারদিক যেন আচ্ছন্ন হয়ে রয়েছে। তবে অন্য ঘরগুলোর সাথে এই ঘরটার আরও একটা পার্থক্য হলো, এই ঘরটার মেঝেতে পাথর বসানো নেই। ভালো করে দেখলে বোঝা যায় বাঙালি মধ্যবিত্ত বাড়ির মতোই লাল সিমেন্টের মেঝে। জগন্নাথবাবু এবার একটা অদ্ভুত কাজ করতে শুরু করলেন। ঘরটার চারদিকে মেঝেতে এবং দেওয়ালে হাত পা ঠুকে ঠুকে কি যেন বোঝার চেষ্টা করতে লাগলেন। তারপর দেওয়ালের একটা অংশে গিয়ে তিনি থেমে গেলেন। সেখানে হাত দিয়ে ঠোকার পরে সেখান থেকে নিরেট দেওয়ালের বদলে অন্য ধরনের একটা শব্দ হতে লাগলো। চাবির গোছাটা দিয়েও বেশ কয়েকবার ঠুকে ঠুকে দেখার পরে জগন্নাথবাবু বললেন, পেয়েছি, শিগগির পাথরটা নিয়ে এসো। শুভমের সঙ্গেই ছিল পাথরটা। সেটা নিয়ে গেলে জগন্নাথবাবু পাথরটা দিয়ে জোরে জোরে দেওয়ালের অংশে আঘাত করতে লাগলেন। এবার অবাক হওয়ার পালা। দেওয়ালের ওই অংশের পলেস্তারা ঝুরঝুর করে খসে পড়ে গেল, আর চোখের সামনে খাঁচকাটা একটা সরু দরজা দৃশ্যমান হয়ে উঠল। দৃশ্যমান দরজাটাকে আগাগোড়া দেখলে মনে হয় নিরেট লোহার তৈরি। বোঝা গেল এই বোধহয় সেই আন্ডারগ্রাউন্ড গুপ্ত কক্ষের প্রবেশপথ। তবে সামনে আরও একটা মুশকিল বাধা হয়ে দাঁড়ালো। দরজাটা খোলার কোনো উপায় নেই। আগাগোড়া দেওয়ালের সঙ্গে যেন সেটে আছে দেওয়ালের মতোই। জগন্নাথবাবু ওদের দিকে ফিরে বলল, আমি এ দরজা খোলার কোনো উপায় ভেবে পাচ্ছি না। তোমরা একটু দেখো, যদি না খোলা যায় তবে বাইরে থেকে লোক এনে এই দরজা কেটে ফেলতে হবে। সবাই একে একে কয়েকবার চেষ্টা করে দেখার পরে যখন হাল ছেড়ে দিয়েছে, তখন সৃজন একটা অদ্ভুত কথা বলল। আচ্ছা, দোকানের শাটারগুলো যেমন হয় না, এই দরজাটার সিস্টেম তেমন নয় তো? বলা মাত্রই শুভম ঠিক দোকানের শাটারগুলোর মতোই নিচের দিক থেকে উপরের দিকে ঠেলতে লাগলো। কিন্তু অনেক চেষ্টার পরেও এক চুলো ফাঁক হলো না নিচের দিক থেকে। অতঃপর জগন্নাথবাবু বললেন, একা একা হবে না, সবাই মিলে চেষ্টা করতে হবে। সবাই মিলে গায়ের সমস্ত শক্তি দিয়ে নিচ থেকে উপরের দিকে দরজাটাকে ঠেলতে শুরু করলো। এবার কিন্তু সবার মিলিত প্রচেষ্টায় ফল হলো। দরজাটা বিশ্রী ক্যাকর ক্যাকর শব্দ করতে করতে নিচের দিকে খানিকটা ফাঁকা হলো। সৃজন চেঁচিয়ে উঠল, হয়েছে হয়েছে। এবার বেশ কয়েকবার চেষ্টা করার পরে দরজাটা বিশ্রী ধাতব শব্দ করতে করতে পুরোটাই খুলে গেল। অতঃপর অন্ধকারের মধ্যে মোবাইলে টর্চ জ্বালিয়ে নতুন আবিষ্কৃত দরজার ওপারে ভালো করে খুঁজতে খুঁজতে পাওয়া গেল সেই পথ। একটা সরু সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। জগন্নাথবাবু সিঁড়ি দিয়ে আগে আগে নামতে শুরু করলেন। পিছু পিছু নামলো ওরা সবাই। অনেকটা সিঁড়ি দিয়ে নামার পরে অবশেষে ঘরের মেঝে দেখতে পাওয়া গেল। ধীরে ধীরে ওরা সবাই নেমে গেল সেখানে। একটা বিরাট ঘর। মোবাইলের আলোয় সবটা দেখা না গেলেও আন্দাজ করা যায় ঘরটার আয়তন। এ ঘরে আর কোনো জানলা দরজা নেই। তাছাড়া অনেকটা মাটির তলায় অবস্থান হওয়ার ফলে অন্ধকারের গাঢ়ত্ব যেন এখানে আরও অনেকটা বেশি। ওপরের ঘরটার মতোই এ ঘরটাতেও কোনো রকম আসবাবপত্র বা অন্য কিছু আছে বলে মনে হলো না। কিন্তু যার জন্য এত খোঁজাখুঁজি, সে যে এখানে থাকতে পারে তা কারুরই মনে হলো না। কারণ যত দূর চোখ যায় পুরোটাই ফাঁকা। তবু ওরা তন্ন তন্ন করে চারদিক খুঁজতে শুরু করলো। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিল ওরা।
হঠাৎই রূপসা আর অনু কি যেন দেখে প্রচন্ড জোরে চিৎকার করে উঠল। ঘরের একটা দিক ওরা দুজন মিলে খুঁজে দেখছিল। কি এমন দেখলো ওরা? সৃজনরা দৌড়ে গেল ওদের কাছে। তারপর মুহূর্তের মধ্যেই ওদের বুকে রক্ত যেন হিম হয়ে এলো। তিতলি অদ্ভুত ভঙ্গিতে বসে আছে সে, আর সেই ভঙ্গি দেখলে যে কেউ ভিড়মি খেয়ে যেতে পারে। তিতলি অনুদের দিকে পেছন করে বসে আছে, তবে ওর মুখটাও অনুদের দিকে, অর্থাৎ ওর মুন্ডুটা একেবারে বিপরীত দিকে ঘোরানো। জুলু জুলু করে কেমন একটা নিষ্প্রাণ দৃষ্টিতে হাসি হাসি মুখে চেয়ে রয়েছে অনুদের দিকে। সৃজন তিতলির কাছেই যাচ্ছিল, আর তখনই হঠাৎ করেই জগন্নাথবাবু সৃজনকে বাধা দিয়ে বললেন, না, যাবে না ওর কাছে। তোমাদের প্রত্যেককে এখন শক্ত থাকতে হবে, নইলে তিতলিকে বাঁচানো যাবে না। তারপর পকেট থেকে সেই প্যাকেটটা আবার বের করলেন তিনি। সেই লাল সুতোয় বাঁধা একই রকমের একটা কবজ নিয়ে তিনি এগিয়ে গেলেন তিতলির দিকে। তারপর চোখ বন্ধ করে 3 বার মা উচ্চারণ করে একবার নিজের কপালে ঠেকানোর পরে এবার ক্ষিপ্র গতিতে তিতলির কপালে চেপে ধরলেন তিনি। সবাই রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল সেদিকে। ধীরে ধীরে কিভাবে যেন তিতলির মুন্ডুটা এবার স্বাভাবিকভাবে সামনের দিকে স্বাভাবিক মানুষের মতোই ঘুরল। তারপর কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পরে হঠাৎই ঢিপ করে মাটিতে লুটিয়ে পড়ল সে। জগন্নাথবাবু বললেন, ও জ্ঞান হারিয়েছে, তবে আপাতত ভয় পাবার দরকার নেই। যতক্ষণ না সবকিছুর সমাধান হচ্ছে ততক্ষণ তোমরা এখান থেকে বেরিয়েও রেহাই পাবে না। এখন যেখানেই যাবে সেখানেই তিতলির প্রাণহানির আশঙ্কা থাকবে। সুতরাং ততক্ষণ অবধি এই রানী কুঠিতেই থাকা তোমাদের শ্রেয় হবে। ওদের কি হয়েছিল এবং কি বলতে চাইছে সেটা না বুঝলে তিতলিকে বাঁচানো মুশকিল হবে। সৃজন কাঁপা কাঁপা গলায় বলল, কারা ওরা? এরকম কেন হচ্ছে? জগন্নাথবাবু এবার স্মিত হেসে বললেন, তিতলিকে যারা টেনে নিয়ে গিয়েছিল ওরা তারাই। কেন এসব হচ্ছে বা কেন ওরা এসব করছে সেটা জানারই চেষ্টা করছি। জগন্নাথবাবুকে উদ্দেশ্য করে এবার সৃজন বলে ফেলল, কাকাবাবু কিছু মনে করবেন না, কিন্তু এরা যদি সত্যি অশরীরী বা অলৌকিক কিছু হয় তাহলে আপনি কি পারবেন সবকিছু জানতে? এর সমাধান কি আদৌ সম্ভব? আমি জানি না বাবা, সত্যিই শেষ পর্যন্ত এর সমাধান করতে পারবো কিনা। তবে বেশ কিছু বছরের তন্ত্র সাধনায় যেটুকু সিদ্ধি লাভ করেছি সেটুকু দিয়েই আপ্রাণ চেষ্টা করব। তোমরা একটু ধৈর্য আর আমার উপর ভরসা না করলে যে আমি এগোতে পারবো না। তাছাড়া আপাতত এখানে তোমরা নিরাপদেই থাকবে। আমি তোমাদের সঙ্গে যথাসময়ে আবার দেখা করব, নিশ্চিন্তে থাকো। সবকিছু বুঝিয়ে দিয়ে তড়িঘড়ি জগন্নাথবাবু বেরিয়ে গেলেন রানী কুঠি থেকে। সৃজনরা একে অপরের দিকে তাকালো। জগন্নাথবাবু তন্ত্র সাধক, এমন ঘরোয়া মানুষ যার পোশাক আশাকও আর 5টা সাধারণ মানুষের মতোই, যে দেখে আন্দাজ করাই মুশকিল হয়। ওরা সবটা না বুঝলেও অনেকখানি নিশ্চিন্ত হলো। এরপর জগন্নাথবাবু যখন আবার রানীকুঠিতে ফিরে এলেন তখন সূর্য ডুবতে বসেছে। ইতিমধ্যেই তিতলির জ্ঞান ফিরলেও কারোর সঙ্গে এখনো একটা কথাও সে বলেনি। জগন্নাথবাবু সঙ্গে করে যে লোকটিকে এনেছেন তাকে দেখেই ওরা প্রত্যেকেই ভীষণ অবাক হলো। সেই লম্বাটে গোছের বৃদ্ধ যার সঙ্গে চা বাগানে দেখা হয়েছিল। টোটোওয়ালা বলেছিল ওর নাম ভানু, সবাই ভানু বুড়ো বলেই চেনে। তার উপর নাকি মাথার ঠিক নেই তার। ভানু বুড়ো রানীকুঠিতে আসার পর থেকে কেমন যেন ভয়ার্ত চোখে চারদিক কেবল দেখেই চলেছে। ইতিমধ্যেই বার কয়েক তিতলির দিকে তাকিয়েও চোখ সরিয়ে নিয়েছে অন্যদিকে। তারপর হঠাৎ রেগে গিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ গলায় সৃজনদের দিকে তাকিয়ে বলল, তোদের কোনো আক্কেল নেই? হ্যাঁ, আক্কেল নেই বাছা? ওই বয়সের মেয়েকে নিয়ে এখানে আসতে হয় না। কাউকে ফেরানো যায় না, কাউকে ফেরানো যায় না। আর জগন্নাথবাবু শান্ত দৃষ্টিতে ভানু বুড়োর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, শান্ত হও ভানু, শান্ত হও। এরা ছোট ছোট ছেলে মেয়ে, বুঝে উঠতে পারেনি। এখন কিভাবে মেয়েটাকে ফেরানো যায় সে উপায় ভেবেছ কিছু?
ওকে কি আদৌ ফেরানো যাবে? জগন্নাথবাবুর কথা শুনে সৃজন যেন মনে মনে হতচকিত হয়ে উঠল, কিন্তু সেটা বাইরে প্রকাশ করল না। মনে মনে শুধুমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করল। জগন্নাথবাবুর কোনো কথার জবাব না দিয়ে ভানুপুরো মুখ গোঁজ করে বসে রইলেন। এদিকে সবাইয়ের উৎসুক দৃষ্টি দেখে জগন্নাথবাবু যেন সবার মনের কথা বুঝতে পারলেন। তিনি বলতে শুরু করলেন, তোমরা হয়তো ভাবছো ভানুর মতো ভব ঘুরে মাথা খারাপ লোককে কেন নিয়ে এসেছি এখানে। তা তোমরা ভাবতেই পারো, ভানুর মাথা খারাপ, তবে আমি জানি ও একজন তপস্বী সিদ্ধ পুরুষ। ভানু এখানকার বাসিন্দা নয়, তবে এখানে এসেছে বহুকাল আগে ওর যৌবনে। ওর স্ত্রী গত হয়েছিল অনেক আগেই। মা মরা ছোট্ট ফুটফুটে মেয়েটাকে নিয়ে পুরোহিত ভানু এসে বাসা বেঁধেছিল এখানে। ও ছিল আমার মতনই শাক্ত দেবদেবীর পূজারী। বেদ, বেদান্ত, পুরাণ, মহাকাব্য কিংবা জ্যোতিষে প্রবল জ্ঞান ছিল ওর। যেহেতু আমিও ওরই মতন সাধক প্রকৃতির ছিলাম, তাই ওর সঙ্গে বন্ধুত্ব ক্রমেই জমে উঠেছিল। তবে এরকম সহজ সরল জীবনযাপন ভানুর কপালে বেশি দিন জোটেনি। ভানুর মেয়ে তখন সদ্য যৌবনে পা দিয়েছে। অপরূপ সুন্দরী ছিল সে। আর সে সময়টাতেই চারিদিক থেকে হঠাৎ হঠাৎ করে খবর আসতে লাগলো এলাকার উঠতি বয়সী সুন্দরী মেয়েগুলো কেমন করে যেন গায়েব হয়ে যেতে শুরু করেছে। কোনোভাবেই তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমি আর ভানু খানিকটা আন্দাজ করতে পেরেছিলাম এখানটায় কারা এসব করছে বা কোথায় এসব হচ্ছে। মেয়েগুলোকে বাঁচাবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ওরা ছিল অর্থনৈতিকভাবে প্রভূত শক্তিশালী লোক। সবকিছুই, অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইনও নিজেদের আয়ত্তে রেখেছিল। ফলে আমরা কিছুই করে উঠতে পারিনি। মাঝখান থেকে আমাদের ওপর ক্রোধের বশবর্তী হয়ে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য ভানুর ফুটফুটে মেয়েটাকে নিয়ে ওরা একদিন গায়েব হয়ে গেল। তারপর থেকে বহু চেষ্টা খোঁজাখুঁজির পর, এমনকি ওদের হাতে পায়ে ধরেও কোনো লাভ হয়নি। আমাদের মেয়েটাকে আমরা ফেরাতে পারিনি। সেই শোকে ভানুও হঠাৎ করে একদিন দেশত্যাগী হলো। আমিও তারপর ধীরে ধীরে তন্ত্র সাধনায় মনোনিবেশ করলাম। একটু একটু করে সাধনায় উন্নতিও করছি বেশ। তারপর বেশ কয়েক বছর কেটে গেল। ভানুর স্মৃতি তখনও মনে বেশ স্পষ্ট হয়ে আছে। তন্ত্রবিদ্যাকে কাজে লাগিয়ে ধ্যানে বসে জানার চেষ্টা করলাম ভানু কোথায়। খোঁজ পেয়েও গেলাম। ভানু তখন তারাপীঠ মহাশ্মশানে ভৈরব তান্ত্রিকের দীক্ষিত, কঠোর সাধনায় মগ্ন, মনে প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা। আমরা দুজনেই ততদিনে জেনে গেছি মেয়েগুলোর শেষ পরিণতি কি হয়েছে। তারা আর বেঁচে নেই কেউ। আমি যোগের মাধ্যমে ভানুর প্রতিশোধ স্পৃহাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম, কারণ তন্ত্রবিদ্যা মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করলে সে বিদ্যা আরো উন্নত হয় আর জীবনেও সুখ সমৃদ্ধি নেমে আসে। কিন্তু ভানু যা করার চেষ্টায় আছে সেটা করলে শুধু যে প্রতিশোধ নেওয়া হবে তা কিন্তু নয়, ওকেও হারাতে হবে অনেক কিছু। কিন্তু ভানু সে বাধা মানল না। তার নাকি হারাবার আর কিছুই বাকি নেই। আমি ভানুকে আটকাতে পারলাম না। একদিন হঠাৎ করে আবার ফিরে এলো ভানু, আর ফিরে এসেই যা ঘটাবার তা ঘটালো। তিলে তিলে শেষ করে ফেলতে লাগলো তৎকালীন জৌলুসে ভরা রানীকুঠির বড় সাহেব আর তার সাগরেদদেরকে। কলেরা, ভেদবমি, মুখে রক্ত ওঠা, এমন অনেক উপসর্গ নিয়ে ভুগতে লাগলো ওরা সবাই। টাকার শ্রাদ্ধ করেও বহু নামি দামি ডাক্তার, হাসপাতাল, কেউই শেষ পর্যন্ত বাঁচাতে পারল না ওদেরকে। ওদের বংশধরদেরও ছাড়বে না বলে ঠিক করেছিল ভানু। আমি আটকেছি। আর যাই হোক, তাদের তো কোনো দোষ ছিল না। জাগে পরে অবশ্য ভানুকে এর পরিণামে উন্মাদ, ভবঘুরে হতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত প্রাণে বেঁচেছে। এই পর্যন্ত বলে জগন্নাথবাবু থামলেন। ভানু তখন থেকে মনে মনে কি সব যেন বিড়বিড় করে চলেছে। জগন্নাথবাবু এবার ভানুর দিকে তাকিয়ে বললেন, তুমি কি কিছু বলতে চাও ভানু? তুমি এই রানীকুঠির পরের রহস্য সবটা জানো। তুমিই পারবে মেয়েটাকে বাঁচাতে। আমি বারংবার আসনে বসেও বারবার ব্যর্থ হয়েছি, কিচ্ছু জানতে পারিনি। এত বছর পর কেন আবার এমন হলো ভানু? বহুদিন আগে থেকেই জানার চেষ্টা করি মেয়েগুলোর সাথে মৃত্যুর আগে কি হয়েছিল। তারা কি আদৌ এখান থেকে মুক্তি পেয়েছে? আমি এসব বহুবার জানতে চেয়েছি, কিন্তু যতবার উত্তরের দোরগোড়ায় পৌঁছেছি ততবারই কে যেন এসে সমস্ত ছবি, উত্তর আবছা করে দিয়েছে। আমি কিছুই স্পষ্ট জানি না ভানু। আমি কেবল আন্দাজ করতে পারি। তবে আন্দাজ করে কোনো সমস্যার তো সমাধান করতে পারবো না। যা করার তোমাকেই করতে হবে। তুমি চুপ থেকো না, কিছু বলো। সৃজনদের বুকের মধ্যে
যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। এগুলো কি বাস্তব কোনো সত্যি, নাকি জগন্নাথবাবু আর এই ভানু লোকটার সাজানো কোনো নাটকে ওরা সবাই মিলে অংশগ্রহণ করছে মাত্র? কিন্তু সত্যি তিতলি এখনো স্বাভাবিক হয়নি। তাছাড়া রানীকুঠিতে আসার পর থেকে ওদের সঙ্গেও তো অনেকগুলো অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। অবশেষে ওরা প্রত্যেকেই জগন্নাথ বাবুর কথা বিশ্বাস করতে বাধ্য হলো। কিন্তু ভানুর নিজেরই এমন অবস্থা, সে কি আদৌ কোনো সমাধান করতে পারবে? জগন্নাথ বাবু তো বলেই দিলেন তিনি অনেক চেষ্টা করেও কিচ্ছু করতে পারেননি। এবার হঠাৎই সৃজন গিয়ে ভানুর পা দুটো জড়িয়ে ধরল। অশ্রু জড়ানো কণ্ঠে তিতলির দিকে ইঙ্গিত করে ভানুকে বলতে লাগলো, কাকাবাবু, ও তো আপনার মেয়ের মতন, আপনি ওকে বাঁচাতে পারেন, আপনি পারেন। ওকে ওকে না সাহায্য করলে ও বাঁচবে না কাকাবাবু। আপনি ওকে মরতে দেবেন না কাকাবাবু, আপনি ওকে মরতে দেবেন না। সৃজনের গলা ধরে গেল, আর কিছুই বলতে পারল না সে। কিছুক্ষণ পরই সবাইকে চমকে দিয়ে ভানু ফিসফিসিয়ে বলে উঠল, ওরা ওরা মুক্তি পায়নি, মুক্তি পায়নি। ওরা মুক্তি না দিলে মেয়েটাকে বাঁচতে দেবে না যোগু, মেয়েটাকে বাঁচতে দেবে না। জগন্নাথ বাবুর চোখ বিস্ফারিত হয়ে উঠল। ভানুর কাছে গিয়ে তিনি বললেন, কারা মুক্তি পায়নি ভানু? মেয়েগুলো নাকি ওই শয়তানগুলো? তুমি তবে ওদেরকে মুক্তি দাওনি কেন ভানু? কেনই বা এখন মুক্তি দিচ্ছ না? ভানু জগন্নাথ বাবুর চোখে চোখ রেখে আবার ফিসফিসিয়ে বলে উঠল, আমার আমার আর সে ক্ষমতা নাই রে যোগু। আমার মেয়েটাকেও মুক্তি দিতে পারলেম কই? সব ক্ষমতা নষ্ট হয়ে গেছে রে, সব নষ্ট হয়ে গেছে। কিছুই আর করতে পারুম না যোগু, কিছুই আর করতে পারুম না। কিছুক্ষণ পর ভানু আবার ফিসফিস করে বলতে শুরু করলো, মেয়েগুলোকে মেয়েগুলোকে কি করে মেরেছিল জানিস? হ্যাঁ, সে সে ভয়ানক মৃত্যু রে যোগু, ভয়ানক মৃত্যু। নারী লোলু পিশাচটার শখ ছিল নিখুঁত ভাস্কর্যের। প্রথমে প্রথমে মেয়েগুলোকে ও আর ওর সাঙ্গপাঙ্গরা মিলে নষ্ট করে। সেই অত্যাচারও চলে দিনের পর দিন। সব মেয়েগুলোই ছিল অপরূপ সুন্দর। ও ঠিক করে প্রত্যেকটা মেয়ের নিখুঁত ভাস্কর্য তৈরি করাবে। কিন্তু কিন্তু ও পাথরের ভাস্কর্য চাইনি রে। ও চেয়েছিল মেয়েদের শরীরগুলোকে আস্ত আস্ত ভাস্কর্যে পরিণত করবে। কিন্তু কিন্তু সে কি আদৌ সম্ভব? হ্যাঁ, টাকার জোরে দেশ বিদেশে খোঁজ করে করে শেষে সন্ধান পেয়েছিল আরেকটা নরপিশাচের। নেপালের কোনো এক গণ্ড গ্রামের পিশাচ সিদ্ধ শিল্পী। ভয়াবহ তার কর্মকাণ্ড, মন্ত্র বলে এবং আরো নানান ক্রিয়া কর্মাদির দ্বারা জীবিত শরীরকে সে একটা আস্ত ভাস্কর্যে পরিণত করতে সক্ষম হয়েছিল। নেপালি মন্ত্রোচ্চারণের সঙ্গে ফুটন্ত সীসার সঙ্গে গালা লোহা চূর্ণ, শ্বেত পাথরের গুঁড়ো সব মিশিয়ে ধীরে ধীরে ঢেলে দিচ্ছিল ওই ওই অর্ধনগ্ন কিংবা সম্পূর্ণ নগ্ন মেয়েগুলোর শরীরে। মেয়েগুলো মেয়েগুলো চিৎকার করতে করতে ধীরে ধীরে পরিণত হচ্ছিল মাঝারি আকারের পাথরের মূর্তিতে। পাথরের মূর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের চিৎকারও বন্ধ হয়ে যাচ্ছিল। বোধহয় ততক্ষণে তারা মারা গেছে।
ভৈরব তান্ত্রিকের ডেরায় বসে ধ্যানে সব দেখেছিলুম। মেয়েগুলোর চরম পরিণতি দেখে আমার বুকটা কেঁপে উঠেছিল যোগু। তারপর যেদিন নিজের মেয়েটারে দেখলুম, সেদিন আর চুপ করে থাকতে পারিনি। প্রতিশোধ নিলুম আমি। শয়তানগুলোকে শেষ করে দিলাম, কিন্তু ওদের শেষ করতে গিয়ে আমার যে সব শক্তি হারিয়ে গেল, সব হারিয়ে ফেললাম, নষ্ট হয়ে গেল সব। কিন্তু মেয়েগুলো আর মুক্তি পেল না। আমি তাদের মুক্তি দিতে পারলাম না। মনে মনে শিউরে উঠল সৃজনরা। কি সাংঘাতিক নৃশংসতা! এই ঘটনা যদি সত্যি হয়, তবে ভানু উত্তম প্রতিশোধী নিয়েছিল বটে। এবার জগন্নাথবাবু দীর্ঘশ্বাস ফেলে তিতলির দিকে আঙুল দেখিয়ে বলল, তবে কি ওর এমন দশা করলো সেই মেয়েগুলো? ভানু, এর থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে আমাকে বলো। ওরা মুক্তি পেতে চায় না যোগু। ওদের মুক্তি দেওয়া বড়ই কঠিন কাজ। ওরা এখন প্রবল হিংস্র। ওদের মতো বয়সী আরো অনেক মেয়েকে ওরা চায় নিজেদের কাছে টানতে। ওরা মুক্তি পেতে চায় না। উপায় কি কিছুই বলে দেবে না ভানু? কোন পথে এগোবো বলতে পারো? ভানু অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর আবার ফিসফিসিয়ে বলে উঠল, বলিদান, আত্মবলিদান দিতে হবে। কাল ভৈরব যজ্ঞে কাউকে নিজেকে আহুতি দিতে হবে। তারপর ওরা শান্ত হলে একে একে এই বাড়ির আনাচে কানাচে থাকা সেই মূর্তিরূপী মেয়েগুলোর লাশকে আহুতি দিতে হবে যজ্ঞের আগুনে। তারপর সব মুক্তি। ভানু নিজের মনে আবার কি সব বকতে শুরু করলো বিড়বিড় করে। তারপর লাঠি ঠুকতে ঠুকতে বাইরে বেরিয়ে গেল সে। জগন্নাথবাবু বললেন, ভানু আর আসবে না এখানে, সবকিছু জানিয়ে চলে গেছে। সৃজনরা নিঃশব্দে বসে আছে সবাই। কারোর মনের অবস্থা ঠিক করে বোঝা যাচ্ছে না। জগন্নাথবাবু আবারও বলতে শুরু করলেন, আমি ঠিক রাত 12টায় যজ্ঞে বসবো, রানীকুঠির ওই আন্ডারগ্রাউন্ড ঘরটাতে। তোমরা প্রত্যেকে স্নান সেরে তৈরি থাকবে। আরও একটা কাজ করতে হবে তোমাদের। পুরো রানীকুঠি তন্ন তন্ন করে মোট 23টা নারী মূর্তিকে খুঁজে ওই ঘরটিতে নিয়ে আসতে হবে। যদিও ওই ঘরেই বেশ কিছু মূর্তিকে এমনিই পেয়ে যাবে। অতঃপর আমার আসার অপেক্ষা করবে। ভয় পাবে না, প্রত্যেকের দেহ বন্ধ করা আছে, কোনো ক্ষতি হবে না কারো। জগন্নাথবাবুর কথায় সবাই নিশ্চিন্ত হয়ে সায় দিলেও নিশ্চিন্ত হতে পারল না সৃজন। সে করুণ দৃষ্টিতে জগন্নাথবাবুর দিকে তাকিয়ে বলল, কিন্তু কাকাবাবু, উনি যে বলে গেলেন আমাদের কাউকে নিজেকে আহুতি দিতে হবে, আপনি সে বিষয়ে কিছুই যে বললেন না। জগন্নাথবাবু এবার ক্রোধান্বিত কণ্ঠে বলে উঠলেন, যা বলছি সেটাই করবে। অযথা প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। অযথা প্রশ্ন না করে নিজেদের দায়িত্বগুলো সময় মতো পালন করলে খুশি হব। জগন্নাথবাবু গটগটিয়ে চলে গেলেন। ওরা হতভম্বের মতো স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর সন্ধে নামলে মেয়েগুলোকে ঘরের মধ্যে রেখে পুরো রানীকুঠি তন্ন তন্ন করে খুঁজে মূর্তিগুলোকে সেই আন্ডারগ্রাউন্ড ঘরে রাখতে শুরু করল ওরা। অবশ্য কোনো জাদু বলে বেশিরভাগ মূর্তিগুলোই ওই ঘরেই ছিল। সমস্ত কিছু শোনার পর মূর্তিগুলোকে ছুঁতে গিয়ে বারংবার ওদের হাত কেঁপেছে। সমস্ত অন্তরাত্মা হিমশীতল হয়ে উঠেছে। তবুও জগন্নাথবাবুর কথা মতো কাজটা করে রাখতেই হলো। আজ রাতের বিরাট যজ্ঞানুষ্ঠানের কাজটি যে সহজ নয় এবং দারুণ জটিল কিছু হতে চলেছে, সেগুলো ভেবেই
ভীত, সন্ত্রস্ত, সর্বোপরি আতঙ্কিত হয়ে উঠল প্রত্যেকেই। তিতলি সেই রকমই জড় বস্তুর মতো স্থবির হয়ে আছে, এমনকি চোখের পাতাও বোধ করি পড়ছে না। মাঝে মধ্যে বার কয়েকবার জ্ঞান হারিয়ে একেবারে কাঠের মতো হয়ে গিয়েছিল। প্রচণ্ড উদ্বেগে সময় যেন একেবারেই কাটতে চাইছে না। অবশেষে যখন রাত প্রায় 12টার কাছাকাছি, তখন জগন্নাথবাবু তড়িঘড়ি করে এলেন। তাকে দেখেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। জগন্নাথবাবুর পরনে সেই রক্তবসন, কপালে গাঢ় হলুদ লাল চন্দন, তার গা দিয়ে ধূপধুনুর একটা তীক্ষ্ণ সুবাস আসছে। দেখে মনে হচ্ছে তিনি বহুক্ষণ ধরে পূজার্চনায় ব্যস্ত ছিলেন। সঙ্গে করে একটা লাল কাপড়ে বাঁধা বিরাট পুটলিও সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। সৃজনদের দেখে বললেন, প্রথমে ভেবে দেখলাম তোমরা সবাই যজ্ঞে উপস্থিত থাকতে পারবে, কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছি এতজন একসঙ্গে সেখানে উপস্থিত থাকলে মনঃসংযোগ করা শক্ত হয়ে পড়বে, পদে পদে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। সুতরাং আমি তিতলিমাকে নিয়ে একাই বসবো যজ্ঞে। তোমরা এ ঘর বন্ধ করে দিও, বাইরে থেকে মন্ত্র বলেও আমি এ ঘর রুদ্ধ করে দেব। আরও একটা কথা মন দিয়ে শুনে রাখো সবাই, আমি যজ্ঞে বসার পর অর্থাৎ রাত 12টার পর তোমাদের কেউ ডাকলে কিংবা কেউ বিপদে পড়ে সাহায্য চাইলেও তোমরা ঘর থেকে কোনো অবস্থাতেই বাইরে বের হবে না, এমনকি আমি কিংবা তিতলি ডাকলেও না। যদি শুনতে পাও আমরা মরে যাচ্ছি কিংবা বাইরে থেকে ম্যানেজমেন্টের লোকজন অথবা পুলিশ এসে ডাকাডাকি করলেও না। মনে রেখো, তোমাদেরকে ঘরের বাইরে বের করার প্রবল চেষ্টা করা হবে বিভিন্ন রকমভাবে, কিন্তু যারা ডাকবে তারা কেউ বাস্তব নয়, ছায়া। এই বলেই জগন্নাথবাবু হাতের ঘটির জল ঘরের বাইরে জোরে জোরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ছিটোতে লাগলেন। তারপর জল ছিটানো শেষ হলে তিতলির হাত ধরে আন্ডারগ্রাউন্ড ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেন, কিন্তু বাধা দিল সৃজন। ও সঙ্গে যেতে চাইল। স্বামী হিসেবে কিছুতেই তিতলিকে একা নিয়ে যেতে দিতে চায় না সে। শুভমরাও মনে মনে সবাই যেতে চাইছিল, কিন্তু জগন্নাথবাবুর প্রচণ্ড বকুনিতে সে কথা কেউ জানাতে সাহস পেল না, এবং সৃজনকেও শেষমেশ আটকাতে পারল ওরা। মনের মধ্যে প্রচণ্ড উৎকণ্ঠা আর দ্বিধা নিয়ে অপেক্ষা করতে করতে কখন যে রাত্রি 12টা বেজে গিয়েছিল তা ওরা খেয়াল করেনি। খেয়াল হলো তখন যখন হঠাৎ করে মনে হলো সারা পৃথিবীটা প্রবল ভূমিকম্পে কেঁপে উঠছে। ওদের ঘরটার সমস্ত কিছুই যেন সেই প্রবল কাঁপুনিতে কেঁপে উঠছে থরথর করে। যে খাটে বসেছিল ওরা সেটাও মরমর ক্যাঁচ ক্যাঁচ শব্দে বিশ্রীভাবে দুলে উঠল। সৃজন কাঁপা কাঁপা কণ্ঠে তীব্র উৎকণ্ঠায় বারংবার বলতে লাগলো, তিতলিকে ফিরে পাবো তো? হ্যাঁ, ফিরে পাবো তোকে? সোহমরা সান্ত্বনা দিচ্ছিল ঠিকই, কিন্তু ওরা নিজেরাই আতঙ্কিত হয়ে পড়ছিল। বারবার বারবার ওদের মনে হচ্ছে তিতলি ফিরবে তো। তবে জগন্নাথ বাবুর উপর এখন ভরসা করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। অন্তত অপেক্ষা করা ছাড়া ওদের করণীয় কিছু নেই এখন। যতই রাত বাড়ছে বিশ্রী রকমের অনুভূতি হতে লাগলো, যেন কখনো অত্যন্ত পচা দুর্গন্ধ এসে তাদের নাকে ঠেকল, কখনো আবার ছাদের উপর ভয়ঙ্কর দাপাদাপি, কখনো ওদের ঘরের দরজায় অনেকগুলো নৌকের আঁচড়ের শব্দ আসতে লাগলো। সৃজন ইতিমধ্যেই পাইচারি আরম্ভ করে দিয়েছে। তিতলির দুশ্চিন্তা প্রবলভাবে গ্রাস করেছে ওকে। ভালো খবর না আসা পর্যন্ত এখন কোনো রকমে ওকে আটকে রাখতে পারলে হয়। বেশ কিছুক্ষণ এভাবে চরম আতঙ্কিত হয়ে কাটালো ওরা। তারপর যেন সবকিছু কেমন শান্ত হয়ে গেল। ওরা একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। তারপর আরও কিছুক্ষণ বাদে হঠাৎই একটানা বিভৎস চিৎকারের আওয়াজ আসতে লাগলো। তিতলির আওয়াজ। সচকিত হয়ে উঠল ওরা। তিতলি প্রাণপণে চিৎকার করছে, কিন্তু কি বলছে ও? সৃজনের অস্থির ভাবটা আরও খানিকটা বেড়ে গেল। সবার দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল সে। সবাই জগন্নাথবাবুর কথা আবার তাকে মনে করিয়ে দিল। কিছুক্ষণ বাদে তিতলির আওয়াজটা স্পষ্ট হলো। ও চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, বাঁচাও সৃজন, বাঁচাও! কাকা বাবু আমাকে চোখের আগুনে আহুতি দিচ্ছে, মরে যাবো আমি।
পরপর বেশ কয়েকবার শোনা গেল সেগুলো। সৃজন বলতে লাগলো, শুনলি তোরা, বুড়ো ভানুও বলেছিল ওই ওই আত্মাগুলোকে মুক্তি দেওয়ার জন্য কাউকে একটা যজ্ঞে আহুতি দিতে হবে। আমিও জানতে চেয়েছিলাম, কিন্তু জগন্নাথবাবু এড়িয়ে গেলেন সে কথা। নিশ্চয়ই উনি মনে মনে তিতলিকে আহুতি দেওয়ার কথাই ভেবে রেখেছেন। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, তিতলিকে বাঁচাতে হবে এক্ষুনি। শুভমরা বাধা দিয়ে কোনো রকমে আটকালো সৃজনকে। সোহম বলল, না না সৃজন না, তুই জগন্নাথবাবুর নিষেধগুলো শুনিসনি? উনি মানা করে গেছেন তিতলি ডাকলেও যেন না যেতে। এটা একটা স্ক্যাম সৃজন, বোঝার চেষ্টা কর। ও তিতলি নয়, একটু বোঝ ভাই। তিতলি সুস্থ হয়ে ঠিক ফিরে আসবে। কিন্তু কিন্তু জগন্নাথবাবু তিতলিকে বাঁচানোর জন্যই তো এত আয়োজন করেছে বল। সৃজন আরো ক্ষেপে উঠল, রাগান্বিত গলায় বলল, তিতলিকে এই মুহূর্তে না বাঁচালে ওকে সারা জীবনের মতন হারাতে হবে আমাকে। তোরা বসে থাক জগন্নাথবাবুর কথায় বিশ্বাস করে। সৃজনকে বিভিন্ন উপায়ে বুঝিয়েও শান্ত করা গেল না। ওর উদ্বিগ্নতা দ্বিগুণ পরিমাণ বেড়ে গেল। তারপর একসময় সমস্ত বাধা অতিক্রম করে ঘরের বন্ধ দরজা খুলে হুড়মুড় করে বেরিয়ে গেল সে। বাকিরা নিরুপায় হয়ে তাকিয়ে রইল ওর চলে যাবার পথের দিকে। শুভম বলল, ওকে একা যেতে দেওয়া একেবারেই ঠিক হলো না। আমিও বরং চাই, তারপর যা হবার হোক। সোহম প্রত্যুত্তরে বলল, তুই একা কেন যাবি? আমিও যাব, চল। এদিকে রূপসা আর অনু কেউই নিজেদের স্বামীকে ছেড়ে যেতে চাইল না। সিদ্ধান্ত হলো ওরা চারজনেই যাবে। সুতরাং আর সময় নষ্ট না করে কাঁপা কাঁপা বুকে হাত ধরাধরি করে বেরিয়ে গেল ওরা। ওদের ঘরটা ছাড়া পুরো রানীকুঠি এখন অন্ধকার। মোবাইলের ফ্ল্যাশ জেলে কোনো রকমে ওরা একে অপরের হাত ধরাধরি করে সৃজনকে ডাকতে ডাকতে পৌঁছল নিচতলার আন্ডারগ্রাউন্ড ঘরটার দিকে। কি ভয়ঙ্কর লাগছে চারদিকটা। একটা নৃশংসতা যেন ওদের চারদিক জুড়ে নৃত্য করে বেড়াচ্ছে। অতিপ্রাকৃত কিছুর উপস্থিতি যেন অনুভূত হচ্ছে প্রতিটা মুহূর্তে। শিরশির করে উঠছে সমস্ত শরীর। তবে বন্ধুর বিপদে বন্ধুদেরকেই দাঁড়াতে হয় পাশে। এই অচেনা জায়গায় ওদেরকে হারিয়ে যেতে দিলে কিছুতেই চলবে না। যেভাবেই হোক সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে দুজনকে। যখন সেই ঘরটাতে প্রবেশ করল তখন দেখল আন্ডারগ্রাউন্ড ঘরের সিঁড়ির পথের দরজাটা খোলা। অতএব ওরা নিশ্চিন্ত হল সৃজন সহ বাকিরা এখানেই নিশ্চয়ই থাকবে। ওরা তড়িঘড়ি সিঁড়ি বেয়ে ঘরের নিচে নেমে গেল। কিন্তু নিচের ঘরে পৌঁছে যে দৃশ্য দেখল তাতে সমস্ত অন্তঃকরণ যেন স্তব্ধ হয়ে গেল ওদের। বিরাট যজ্ঞকুণ্ডের সামনে বসে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে চলেছেন জগন্নাথবাবু। পাশে অচেতন অবস্থায় পড়ে রয়েছে তিতলি। আর দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ভেতরে হাত জোর করে চোখ বুজে বসে আছে ভানু বুড়ো। একটু একটু করে ঝলসে যাচ্ছে তার গোটা শরীরটা। আর কিছুক্ষণ বাদেই হয়তো পুরোটাই নিঃশেষ হয়ে যাবে সে। সৃজনকেও আশেপাশে দেখতে পাওয়া গেল না। ওরা চারজন পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল ওখানে। তারপর ধীরে ধীরে চোখের সামনে যজ্ঞের আগুনে ঝলসে ছাই হয়ে গেল মানুষটা। এই কি তবে আত্মআহুতি? তারপরও যজ্ঞ চলতে থাকল। জগন্নাথবাবু একে একে মূর্তিগুলো নিয়ে আগুনে নিক্ষেপ করতে লাগলেন। আর তৎক্ষণাৎ কতগুলো সমবেত নারী কণ্ঠ যেন বলে উঠল, মুক্তি মুক্তি মুক্তি। তারপর ধীরে ধীরে সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেল। শান্ত হয়ে এলো সব। যজ্ঞের আগুনও প্রায় নিভে গেছে। জগন্নাথবাবু এবার গঙ্গা জলের ঘট নিয়ে আরো ভালো করে শান্তি ওম শান্তি ওম শান্তি ওম বলে আগুনের সমাপ্তি ঘটালেন। বাইরেও বোধহয় এতক্ষণে ভোরের আলো ফুটেছে। জগন্নাথবাবু ক্লান্ত গলায় ওদের দিকে তাকিয়ে বললেন, তিতলিমা এখন অচেতন আছে, কিন্তু সম্পূর্ণ সুস্থ। শুভম কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, কিন্তু কিন্তু ভানু কাকাবাবু? শুভমের প্রশ্ন শেষ হওয়ার আগেই জগন্নাথবাবু স্মিত হেসে বললেন, সাধক জীবনের মহান সাধনা সম্পূর্ণ করল। ভানু নিজের মেয়েটাকে বাঁচাতে পারেনি, তিতলিমাকে বাঁচালো তাই জীবন দিয়ে। না, তবে ওকে আত্ম আহুতি আমি দিতে বলিনি।
ঠিক ছিল আমি নিজেই যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেব, তারপর ভানু একে একে মূর্তিগুলোকে যজ্ঞের আগুনে পোড়াবে। কিন্তু শেষ মুহূর্তে ও নিজের ইচ্ছে জানালো, মেয়ের সঙ্গে চিরবিদায় নিয়ে আরেকটা মেয়েকে নতুন জীবন দিতে চাইল। আমি ওর আকুতি ফেরাতে পারিনি। জগন্নাথ বাবুর কথা শোনার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল ওরা। অতঃপর তিতলিকে পাঁজা কোলা করে যখন ওরা বেরিয়ে আসছে, তখন হঠাৎই নজর পড়ল সিঁড়ির মুখে উপুর হয়ে পড়ে আছে সৃজন। জগন্নাথবাবু তাড়াতাড়ি গিয়ে ওকে সোজা করে ওর চোখে মুখে জল ছড়িয়ে দিলেন খানিকটা। ধীরে ধীরে জ্ঞান ফিরল সৃজনের। তারপর সবাই মিলে যখন বাইরে এলো, তখন মোলায়েম ভোরের আলো দিগন্ত বিস্তৃত করে ফেলেছে। সেই আলো চোখে মুখে পড়তেই তিতলি অল্প অল্প নড়ে উঠল। তারপর ধীরে ধীরে চোখ মেলে তাকালো। স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। আজ দুপুরে জগন্নাথবাবুর বাড়িতে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যের ট্রেনে বাড়ি ফেরার উদ্দেশ্যে পাহাড়তলির দলগাঁও স্টেশনে এলো ওরা। সূর্য তখন ডুবতে বসেছে। সোনালি আলোর ছটা ছড়িয়ে পড়েছে চারিদিকে। বিদায় বেলায় বিদায়ী সূর্য যেন বিষণ্ণতা বয়ে আনলো একরাশ। ভানুবুড়োর কি ভীষণ আত্মাহুতির কথা মনে পড়তে লাগলো বারংবার। স্মৃতিতে কেবল একরাশ দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই রইল না ওদের। শেষ হলো লেখিকা অনুরাধা হালদারের কলমে রানীকুঠি। আজকের গল্পের গল্প পাঠে ছিলাম আমি সৌভিক। গল্পে শুভমের চরিত্রে কুমারজিৎ, সোহমের চরিত্রে প্রিয়ম, সৃজনের চরিত্রে সৌমদীপ, রূপসার চরিত্রে রূপাঞ্জনা, অনুর চরিত্রে অদ্রিজা, তিতলি এবং স্নিগ্ধার চরিত্রে মৌপিয়া, জগন্নাথবাবুর চরিত্রে মৈনাক, ভানুর চরিত্রে রমাকান্ত, টোটো চালকের চরিত্রে আমি সৌভিক। গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সৃজা এবং আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে সৌরভ। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসব আগামী সপ্তাহে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।